আমার ব্যাংক থেকে তোমার এই ফকিরের মতো চেহারা নিয়ে বেরিয়ে যাও, এর আগে যে আমি সিকিউরিটি ডেকে তোমাকে রাস্তায় ছুড়ে ফেলি। চেকটা সার্টিফাইড, আর আপনি বাধা দেওয়ার আগে আপনার কর্মী সেটা যাচাই করছিলেন। কোনো অ্যাডভাইজার নেই, হাতে দামি ব্রিফকেস নেই, দামি স্যুট পরনি, আর তুমি আশা করছো আমি বিশ্বাস করব যে 3 কোটি টাকা তোমার? তাহলে ভেরিফিকেশন শেষ হতে দিন, আর রেকর্ডই প্রমাণ হোক আপনার অভিযোগ সত্যি কিনা। বিক্রম সেন চেকটা এক ঝটকায় ছিনিয়ে নিল। অরিজিৎ সেন একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। বিক্রম চেকটা মাঝখান থেকে ছিঁড়ে ফেলল, তারপর আবার ছিঁড়ে টুকরো টুকরো করে অরিজিতের সামনে ছুড়ে দিল। পুরো ব্যাংকের ভেতরটা একদম নিস্তব্ধ হয়ে গেল। সিকিউরিটি গার্ড এগিয়ে আসছিল। অরিজিৎ একবারও নিজের গলার আওয়াজ চড়ালো না বা চোখ নামালো না। বিক্রম তাকে জালিয়াতির সন্দেহে ব্যাংক থেকে বের করে দেওয়ার নির্দেশ দিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে সে তার ব্যাংককে বাঁচিয়েছে, কিন্তু তার কোনো ধারণা ছিল না যে এই অরিজিৎ সেনই সেই ৩৫০ কোটি টাকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের মালিক, যা স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের এখন সবচেয়ে বেশি দরকার। সকালের মিষ্টি রোদ এসে পড়ছিল কলকাতার পার্ক স্ট্রিটে অবস্থিত স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের মার্বেল পাথরের মেঝেতে। ঠিক সকাল 9:15 ব্যাংকের ভারী কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকল অরিজিৎ সেন। তার পরনে একটা পুরনো সাধারণ ডেনিম জ্যাকেট, যা ব্যাংকের ভেতরের ওই চকচকে আর দামি পরিবেশের সাথে একদম বেমানান। ব্যাংকের ভেতরটা তখন বেশ শান্ত। গ্রাহকরা চকচকে কাঠের কাউন্টারে নিজেদের কাজ করছিলেন। অরিজিৎ একদম সোজাসুজি সবচেয়ে কাছের ফাঁকা কাউন্টারটার দিকে এগিয়ে গেল। সাধারণ পোশাক পরলেও তার হাঁটার মধ্যে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। কাউন্টারের ওপারে বসা তরুণী কর্মীটি তাকে আসতে দেখে পেশাদার হাসি মুখে তাকালো। সুপ্রভাত। নিজের জ্যাকেটের পকেটে হাত ঢোকাতে ঢোকাতে অরিজিৎ বলল, আমাকে একটা এসক্রো অ্যাকাউন্টে কিছু টাকা জমা করতে হবে। এই বলে সে খুব সাবধানে একটা সার্টিফাইড চেক কাউন্টারের ওপর রাখল। তরুণী কর্মীটি চেকের দিকে তাকাতেই তার চোখ বড় বড় হয়ে গেল। চেকের ওপর মোটা অক্ষরে লেখা টাকার অঙ্কটা হলো 3 কোটি টাকা। নিশ্চয়ই স্যার, আমি কি আপনার আইডি আর অ্যাকাউন্টের তথ্যগুলো দেখতে পারি? অরিজিৎ তার ড্রাইভিং লাইসেন্স আর এসক্রো ডকুমেন্টের একটা ফোল্ডার এগিয়ে দিল। তরুণীটি তার কম্পিউটারে তথ্যগুলো টাইপ করতে শুরু করল। স্ট্যান্ডার্ড ভেরিফিকেশন বা যাচাই করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। কাউন্টারের ঠিক পেছনেই দাঁড়িয়েছিলেন ব্যাংকের সিইও বিক্রম সিং। তিনি নিজের দামি টাইটা ঠিক করে হাতঘড়ির দিকে তাকালেন। সকাল 10টায় একটা খুব গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আছে, তাই ওপরে যাওয়ার আগে তিনি দেখে নিচ্ছিলেন যে ব্যাংকের নিচের কাজ ঠিক মতো চলছে কিনা। গ্রাহকদের দিকে চোখ বোলাতে বোলাতেই তার নজর পড়ল 3 নম্বর কাউন্টারে দাঁড়িয়ে থাকা ছেলেটির ওপর। বিক্রমের চোখ হাটকে গেল অরিজিতের সেই পুরনো জ্যাকেট, সাধারণ জুতো আর হাতে কোনো দামি ব্রিফকেস না থাকার দিকে। তারপর নজর গেল কর্মীর কম্পিউটারের স্ক্রিনে, যেখানে জমার অঙ্কটা জলজল করছিল 3 কোটি টাকা। বিক্রমের বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। সে মার্বেলের মেঝেতে দামি জুতোর খটখট শব্দ তুলে সোজা ওই কাউন্টারের পেছনে গিয়ে দাঁড়াল। মাফ করবেন, অভ্যস্ত অহংকারী গলায় বিক্রম বাধা দিয়ে বলল, এই লেনদেনটা কিসের? তরুণী কর্মীটি চমকে উঠল। মিস্টার সিং, আমি শুধু একটা এসক্রো অ্যাকাউন্টে সাধারণ ডিপোজিট প্রসেস করছি। অরিজিৎ সামান্য ঘুরে দাঁড়াল। বিক্রমের সন্দেহভরা চোখের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনো সমস্যা আছে কি? বিক্রমের মুখে ফুটে উঠল এক শীতল হাসি। সেটা নির্ভর করে আপনি 3 কোটি টাকার এই সার্টিফাইড চেকটা ঠিক কোথা থেকে পেয়েছেন। এটা আমার, খুব সহজভাবে অরিজিৎ উত্তর দিল। বিক্রম এমনভাবে হাসল যার মধ্যে কোনো আনন্দ ছিল না। তাই নাকি? তা আপনি এমন কি কাজ করেন যাতে এত টাকা রোজগার হয়? তরুণী কর্মীটির আঙুল কিবোর্ডের উপর থমকে গেল। ব্যাংকের অন্য গ্রাহকরাও সেদিকে তাকাতে শুরু করল। ঝড়ের আগে যেমন একটা থমথমে পরিবেশ তৈরি হয়, ব্যাংকের ভেতরেও ঠিক তেমন এক চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। অরিজিতের গলা কিন্তু একদম শান্ত রইল। চেকটা আসল। আপনার কর্মী ব্যাংকের সাধারণ নিয়ম মেনেই সেটা যাচাই করে দেখতে পারেন। সাধারণ নিয়ম? বিক্রমের গলার স্বর তীক্ষ্ণ হল। আপনি এমনভাবে পোশাক পরে এখানে এসেছেন যেন কোনো কনস্ট্রাকশন সাইট থেকে সোজা উঠে এলেন, আর সাথে নিয়ে এলেন এমন অঙ্কের টাকা যা বেশিরভাগ মানুষ সারা জীবনেও চোখে দেখে না। আর আপনি চান আমি এটাকে সাধারণ বলে মেনে নিই? লবির কথাবার্তা একদম থেমে গেল। কর্মী থেকে শুরু করে গ্রাহক সবাই এই ঝামেলার দিকে তাকিয়ে রইল। স্যার, তরুণী কর্মীটি নিচু গলায় বলল, যাচাই করার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে। সিস্টেম তার নিজের নিয়মেই কাজ করছে। বিক্রম তাকে মাঝপথেই থামিয়ে দিল। সিস্টেম এই দরজা দিয়ে ঢোকা সব রকমের জালিয়াতি ধরতে পারে না। অরিজিৎ নিজের দুটো হাত কাউন্টারের ওপর হাঁকল। তাহলে ভেরিফিকেশনটা শেষ হতে দিন। বিক্রম আরও এক পা এগিয়ে এলো, গলাটা ইচ্ছে করেই চড়ালো। আমি আপনাকে কিছু প্রশ্ন করছি। আপনার পেশা কি? আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারকে? আপনি সঠিক নিয়ম না মেনে কেন নিজে এসে এই লেনদেন করছেন? আমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি চাই আপনি আপনার কর্মীকে তার কাজটা করতে দিন। রাগে বিক্রমের মুখ লাল হয়ে গেল।
তার বদ্ধমূল ধারণা ছিল যে তার সন্দেহটাই ঠিক। আমার ব্যাংকে দাঁড়িয়ে আপনাকে উত্তর দিতেই হবে। কথাগুলো যেন একটা খোলা চ্যালেঞ্জের মতো শোনালো। সবার সামনে এই অপমানের পরেও অরিজিতের চেহারায় কোনো পরিবর্তন আসলো না। সে সরাসরি বিক্রমের দিকে তাকিয়ে বলল, আপনার কর্মী অথেন্টিকেশন শুরু করে দিয়েছেন। ব্যাংকিং সিস্টেমে এই চেকের তথ্য জমা হয়ে গেছে। এর ফলে এমন একটা রেকর্ড তৈরি হয়েছে যা আপনি চাইলেও মুছতে পারবেন না। বিক্রম চোখ সরু করে তাকালো। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? আমি শুধু বোঝাচ্ছি ভেরিফিকেশন কিভাবে কাজ করে। তরুণীটি আরও একবার চেষ্টা করল। মিস্টার সিংহা, আমি যদি শুধু না। বিক্রম কাউন্টারের উপর দিয়ে হাত বাড়িয়ে চেকটার দিকে গেল। এই ব্যাংকে কি ঢুকবে তার সিদ্ধান্ত আমি নিই। রাগে বিক্রমের মুখ আরও অন্ধকার হয়ে গেল। সে চেকটা শক্ত করে চেপে ধরল। মার্বেলের কাউন্টারে হাত রেখে অরিজিৎ একদম স্থির হয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে একটা আসল সার্টিফাইড চেক বিক্রমের হাতের মুঠোয় আটকে আছে। আমি খুব ভালো করেই জানি এখানে কি হচ্ছে। বিক্রমের গলা শান্ত লবিতে গমগম করে উঠল। আপনি ভেবেছেন আমার ব্যাংকে ঢুকে নকল কাগজপত্র দেখিয়ে আমার এক অনভিজ্ঞ কর্মীকে ভয় দেখিয়ে একটা জালিয়াতির কাজ হাসিল করে নেবেন? এই অভিযোগটা যেন একটা চড়ের মতো এসে লাগল। বেশ কয়েকজন গ্রাহক আরও একটু কাছে এগিয়ে এলো। অরিজিৎ আগের মতোই শান্ত গলায় কিন্তু ইস্পাতের মতো দৃঢ়তায় বলল, তাহলে ভেরিফিকেশনটা শেষ করুন। বিক্রমের হাসিটা এবার আরও কর্কশ শোনালো। ভেরিফিকেশন? আপনি সত্যি ভাবছেন একটা পরিষ্কার জালিয়াতি যাচাই করার জন্য আমি আমার কর্মীদের সময় নষ্ট করব? সবাই যাতে শুনতে পায় তাই সে গলাটা আরও চড়ালো। বড় বড় স্ক্যামগুলো এভাবেই হয়। প্রফেশনাল দেখতে কাগজপত্র, মানসিক চাপ দেওয়া আর বলা যে তাড়াতাড়ি প্রসেস করলেই সব ঠিক হয়ে যাবে। কাউন্টারের পেছনে দাঁড়িয়ে থাকা কর্মীটি অস্থিতিতে ছটফট করছিল। তার স্ক্রিনে তখনও ভেরিফিকেশন প্রসেসটা অর্ধেক হয়ে আটকে আছে। স্যার, আমি তো কয়েক সেকেন্ডের মধ্যেই ভেরিফিকেশনটা শেষ করে ফেলতে পারি। একদম নয়। অরিজিতের দিকে চোখ না সরিয়েই ধমক দিয়ে উঠল বিক্রম। কাস্টমার সার্ভিসের সুযোগ নিয়ে অপরাধীরা আমার কর্মীদের ব্যবহার করবে, এটা আমি হতে দেব না। এত অপমানের পরেও অরিজিৎ শান্তভাবে জিজ্ঞেস করল, আপনার পুরো নাম আর পদবি কি? প্রশ্নটা শুনে বিক্রম একটু চমকে উঠলেও অহংকারে তার বুক ফুলে উঠল। বিক্রম সিংহা, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংক। যার মানে হলো আমি যখন বলছি এই নকল আবর্জনা আমার ব্যাংকে চলবে না, তার মানে এখানেই সব শেষ। তাহলে আপনার যাকে ডাকার ডাকুন, অরিজিৎ আস্তে করে বলল। কিন্তু ভেরিফিকেশন শেষ না করে ওই চেক নষ্ট করলে বা বাজেয়াপ্ত করলে একটা ইলেকট্রনিক রেকর্ড থেকে যাবে, যা প্রমাণ করবে যে আপনি প্রসেস শেষ হওয়ার আগেই সেটা থামিয়ে দিয়েছেন। অরিজিতের এই শান্ত কথাগুলোকে বিক্রম অহংকার হিসেবে ধরে নিল। রাগে তার মুখ আরও লাল হয়ে গেল। আপনি আমার ব্যাংকে দাঁড়িয়ে আমাকে ব্যাংকের নিয়ম শেখাতে এসছেন? বিক্রম প্রায় চিৎকার করে উঠল। আপনার কোনো ধারণা আছে ব্যাংক জালিয়াতি কতটা গুরুতর অপরাধ? জাল চেক ভাঙানোর চেষ্টা করার শাস্তি কি তা জানা আছে আপনার? অরিজিৎ স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আমি শুধু এটুকু জানি যে অথেন্টিকেশন শুরু হয়ে গিয়েছিল। কর্মীর কম্পিউটারের স্ক্রিনে তখনও অর্ধেক ভেরিফিকেশনের রিকোয়েস্ট জ্বলজ্বল করছে। রাউটিং নম্বর, সার্টিফিকেট কোড আর ঠিক কখন প্রসেসটা শুরু হয়েছিল তার সময় সব সেখানে রাখা যাচ্ছে। স্ক্রিনের দিকে একবার তাকিয়ে বিক্রম রাগে ফেটে পড়ল। আপনি রেকর্ডের কথা বলছেন? এই নিন আপনার রেকর্ড। ইচ্ছে করে প্রবল রাগে বিক্রম সার্টিফাইড চেকটা মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। মার্বেলের লবিতে কাগজ ছেঁড়ার তীক্ষ্ণ শব্দটা যেন একটা গুলির মতো শোনালো। চারপাশে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা চমকে উঠল। বিক্রম চেকটা আবার ছিঁড়ে 4টে টুকরো করে কাউন্টারের ওপর ছুঁড়ে দিল। এই নিন, চরম আত্মতৃপ্তির সাথে বিক্রম ঘোষণা করল। এই আপনার 3 কোটি টাকার জাল চেক। অরিজিৎ ওই ছেঁড়া টুকরোগুলোর দিকে তাকালো, তারপর চোখ তুলে বিক্রমকে দেখল। তার মুখে মুখে কোনো পরিবর্তন নেই, কোনো রাগ নেই, চমক নেই, ভয়ও নেই। দয়া করে এটা নিশ্চিত করবেন যে আপনি আমাকে যা যা অভিযোগ করলেন তা যেন ঠিক ওই ভাষাতেই রেকর্ডে তোলা হয়। পুরো ব্যাংকের লবি তখন একটা বরফের মতো নিস্তব্ধ। শুধু বিক্রমের রাগী শ্বাসের শব্দ মার্বেলের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। ছেঁড়া চেকের টুকরোগুলোর পাশে অরিজিৎ একদম মূর্তির মতো দাঁড়িয়ে রইল। টুকরোগুলো কাউন্টারের ওপর এমনভাবে ছড়িয়ে ছিটিয়েছিল যেন ঠিক এইমাত্র সবার চোখের সামনে কোনো একটা অপরাধ ঘটে গেছে। বিক্রম নিজের টাইটা সোজা করে মেইন গেটের কাছের সিকিউরিটি ডেস্কের দিকে ইশারা করল। এই লোকটাকে এক্ষুনি এখন থেকে বের করে দাও। সে জালিয়াতি করার চেষ্টা করছিল, আর সঠিক নিয়ম দেখাতে গেলে সে উল্টে তর্ক জুড়েছে। ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ডটি এগিয়ে আসতে লাগল। মার্বেলের মেঝেতে তার ভারী জুতোর শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। গ্রাহকরা দেওয়ালে সেটে দাঁড়ালো। কেউ যেতেও পারছিল না, আবার এর মধ্যে জড়াতেও চাইছিল না।
তরুণী কর্মীটি শুধু তার স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, যেখানে তখনও অসম্পূর্ণ ভেরিফিকেশনের তথ্য, রাউটিং নম্বর আর সময় দেখা যাচ্ছে, যা পরিষ্কার প্রমাণ করছে যে কাজটা শেষ হয়নি, বরং মাঝপথে থামানো হয়েছে। সিকিউরিটি গার্ড কাছে আসলেও অরিজিৎ এক পাও নড়ল না। তার হাত দুটো তখনও কাউন্টারের ওপর শান্তভাবে রাখা। দয়া করে ওই টার্মিনালটা ক্লিয়ার করবেন না, অরিজিৎ তরুণীটিকে নিচু গলায় বলল। বিক্রমের মুখে নতুন করে রাগ ফুটে উঠল। এক্সকিউজ মি, আপনি আমার কর্মীকে নির্দেশ দিতে পারেন না। স্ক্রিনে পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনি কাজ শেষ হওয়ার আগেই ভেরিফিকেশন থামিয়েছেন। এটার একটা গুরুত্ব আছে, অরিজিৎ শান্তভাবে উত্তর দিল। বিক্রম আরও কাছে এসে ফিসফিস করে হুমকি দেওয়ার সুরে বলল, গুরুত্ব হলো এটাই যে আপনি আমার লবিতে একটা ব্যাংক জালিয়াতি করার চেষ্টা করেছেন। আপনি এক্ষুনি পুলিশের হাতে গ্রেফতার হতে চলেছেন। তারপর সে গলা তুলে আবার বলল, যাতে সবাই শুনতে পায়, সিকিউরিটি আপনাকে বাইরে নিয়ে যাবে। আপনি যদি বাধা দেন, আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। সিকিউরিটি গার্ড ঠিক তাদের কাছে পৌঁছতেই লবির একেবারে শেষ প্রান্তে থাকা প্রাইভেট লিফটের দরজা একটা মিষ্টি শব্দ করে খুলে গেল। সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে এলেন অমিতাভ রায়। তার রূপলি চুলগুলো সুন্দরভাবে আঁচড়ানো, বুকের কাছে তিনি একটা মোটা চামড়ার ফোল্ডার চেপে ধরে আছেন। তার দামি স্যুট আর হাঁটার ভঙ্গি বুঝিয়ে দিচ্ছে যে তিনি এই ব্যাংকের একজন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মানুষ। অমিতাভ রায়ের তীক্ষ্ণ চোখ লবির চারদিকে কাউকে খুঁজছিল। ভিড় করে থাকা গ্রাহক আর নার্ভাস কর্মীদের পেরিয়ে তার চোখ গিয়ে আটকালো অরিজিতের ওপর, যে ছেঁড়া চেকের টুকরোগুলোর পাশে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই অমিতাভ রায়ের বিরক্তিমাখা মুখটা হঠাৎ একটা গভীর শ্রদ্ধায় বদলে গেল। তিনি দ্রুত পায়ে মার্বেলের মেঝে পেরিয়ে এগিয়ে এলেন। বিক্রম অবাক হয়ে দেখছিল। তার আগের সেই আত্মবিশ্বাস কর্পূরের মতো উড়ে গেল যখন সে দেখল ব্যাংকের বোর্ড চেয়ারম্যান তাকে পুরোপুরি এড়িয়ে সোজা অরিজিতের কাছে গিয়ে দাঁড়ালেন। মিস্টার সেন, তাড়াহুড়ো করে আসায় অমিতাভ রায়ের শ্বাস একটু ভারী হয়েছিল। তিনি অরিজিতের ঠিক সামনে দাঁড়িয়ে অত্যন্ত সম্মানজনক গলায় বললেন, স্যার, আপনাকে যে এভাবে অপেক্ষা করিয়ে রেখেছি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। প্রেজেন্টেশনের জন্য ওপরের বোর্ডরুমে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। অমিতাভ রায়ের হাতে থাকা ফোল্ডারটার উপর খুব সুন্দর অক্ষরে একটা নাম লেখা ছিল, সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটাল, ৩৫০ কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রপোজাল। কথাটা পড়তেই বিক্রমের মুখের রক্ত শুকিয়ে গেল। তার আত্মবিশ্বাসী শরীরটা যেন ভেঙে পড়ল, মাথায় যেন বাজ ভেঙে পড়ল তার। সিকিউরিটি গার্ড মাঝপথেই থমকে দাঁড়িয়ে গেল, বুঝতে পারল না তার এখন কি করা উচিত। যা ঘটছে তা দেখে গ্রাহকরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করল। অমিতাভ রায় এতক্ষণে কাউন্টারের ওপর ছড়িয়ে থাকা ছেঁড়া চেকের টুকরোগুলোর দিকে খেয়াল করলেন। তার চোখ একবার ওই টুকরোগুলোর দিকে, তারপর অরিজিতের শান্ত মুখের দিকে এবং শেষে বিক্রমের আতঙ্কিত মুখের দিকে গেল। এখানে কি হয়েছে? অরিজিতের গলা আগের মতোই শান্ত। আপনার সিইও আমার বিরুদ্ধে জাল চেক ভাঙানোর অভিযোগ এনেছেন। তিনি ভেরিফিকেশনের সাধারণ নিয়মটুকুও মানতে অস্বীকার করেন এবং আমার ৩ কোটি টাকার এসক্রো ডিপোজিটের চেকটা ছিঁড়ে কালেন। অমিতাভ রায় প্রচণ্ড রাগে বিক্রমের দিকে ঘুরলেন। এটা কি সত্যি? বিক্রমের মুখটা একবার খুলল, আবার বন্ধ হলো, কিন্তু কোনো শব্দ বেরোল না। কিছুক্ষণ আগে তার গলায় যে চরম অহংকার ছিল তা যেন পুরোপুরি উধাও হয়ে গেছে। সে একবার ফোল্ডারটার দিকে, একবার অরিজিতের দিকে, আর একবার ছেঁড়া চেকের টুকরোগুলোর দিকে তাকাতে লাগল, যেন ভাবছে কোনো জাদুতে টুকরোগুলো আবার জোড়া লেগে যাবে। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমাদের জালিয়াতি প্রতিরোধের নিয়মে একটু অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হয়। এটাকে সন্দেহজনক মনে হয়েছিল যখন বিক্রমের প্রত্যেকটা কথায় অমিতাভ রায়ের মুখ আরও কালো হয়ে যাচ্ছিল। তিনি পরিষ্কার বুঝে গেলেন যে যখন তিনি ওপরে স্টার্লিং ডোমিনিয়নের ব্যাংকের ইতিহাসের সবচেয়ে বড় বিনিয়োগকারীর জন্য অপেক্ষা করছিলেন, ঠিক তখন নিচে তার ব্যাংকের লবিতে কি জঘন্য ঘটনা ঘটেছে। তুমি আমাকে বলছো যে তুমি মিস্টার সেনের একটা আসল ব্যাংকিং চেক ভেরিফিকেশন না করেই ছিঁড়ে ফেলেছ? এটা দেখতে জাল লাগছিল। একজন অল্পবয়স্ক ছেলে ৩ কোটি টাকার চেক নিয়ে এসছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, সাথে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই। সাধারণ নিয়ম অনুযায়ী তাকে ঠান্ডা গলায় থামিয়ে দিলেন। কাউকে কাঠগড়ায় দাঁড় করানোর আগে ভেরিফিকেশন শেষ করতে হয়। বোর্ড চেয়ারম্যান আবার খুব চিন্তিত মুখে অরিজিতের দিকে ফিরলেন। মিস্টার সেন, স্টার্লিং ডোমিনিয়নের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে এই চূড়ান্ত অসভ্যতার জন্য ক্ষমা প্রার্থী। আমরা আপনার ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করার জন্য ওপরে বসে আছি, আর আপনাকে এখানে। তিনি অসহায়ভাবে ছেঁড়া চেকের টুকরোগুলোর দিকে ইশারা করলেন। বিক্রম মরিয়া হয়ে এক পা এগিয়ে এলো। স্যার, আমি যদি পরিস্থিতিটা একটু বুঝিয়ে বলতে পারতাম। পরিস্থিতিটা হলো এই, তুমি একমাত্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাব্য বিনিয়োগকারীকে জালিয়াতির অপরাধে অপমান করেছ এবং সবার সামনে তার আসল চেক ছিঁড়ে ফেলেছ। এত কিছুর পরেও অরিজিৎ অবশেষে মুখ খুলল। তার গলায় সেই একই শান্ত ভাব। এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়নি মিস্টার রায়।
আপনার ব্যাংক এটা আসল না নকল এটা বিচার করার আগেই উনি পোশাক দেখে বিচার করে নিয়েছিলেন যে আমি কে। অমিতাভ রায় হাত তুলে বিক্রমকে চুপ করতে ইশারা করলেন। ব্যাংকের লবিতে যা ঘটে গেছে তা দেখে তার মুখে একদিকে প্রফেশনাল ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা এবং অন্যদিকে একটা অকৃত্রিম রাগ ফুটে উঠছিল। কিছু কাস্টমার এখনও কাউন্টারের কাছে দাঁড়িয়ে ফিসফিস করছিল। আমাদের এখনই এটা সামলাতে হবে, নিজের রাগ চেপে রেখে অমিতাভ রায় বললেন। মিস্টার সেন, আমি অনুরোধ করছি আপনি আমার সাথে ওপরে চলুন, আমরা সেখানে বসে একান্তে এটা নিয়ে আলোচনা করব এবং আপনার ইনভেস্টমেন্ট প্রেজেন্টেশন ঠিক আগের পরিকল্পনা মতোই হবে। বিক্রম আবার এগিয়ে এলো। সে ভাবল পরিস্থিতিটা আবার নিজের আয়ত্তে আনার এটাই সুযোগ। অমিতাভ স্যার, আমাদের সাধারণ সিকিউরিটি প্রোটোকল মানতে গিয়ে যে ভুলটা হয়েছে তার জন্য আমি মিস্টার সেনের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। স্টার্লিং ডোমিনিয়ন জালিয়াতি রোধের ক্ষেত্রে খুব কঠোর, আর মাঝে মাঝে আমাদের এই কড়াকড়িকে আমাদের সম্মানিত গ্রাহকদের কাছে একটু বেশি বলে মনে হতে পারে। অরিজিৎ সরাসরি বিক্রমের চোখের দিকে তাকালো। তার মুখের শান্ত অভিব্যক্তিতে এতটুকুও বদল আসেনি। ভুল বোঝাবুঝি বা কনফিউশন শব্দটার মানে হলো যেটা দুর্ঘটনাবশত হয়, কিন্তু ভেরিফিকেশন শেষ না করেই আমার চেকটা ছিঁড়ে ফেলার সিদ্ধান্তে দুর্ঘটনাবশত কিছু ছিল না। আমি তো শুধু ব্যাংকের নিয়ম মানছিলাম, বিক্রম বলতে শুরু করল। আপনি কি ব্যাংকের নিয়ম মানছিলেন যখন আপনি ধরে নিয়েছিলেন যে আমার কাছে 3 কোটি টাকা থাকতেই পারে না? অরিজিৎ শান্ত গলায় মাঝপথেই তাকে থামিয়ে দিয়ে বলল। আপনি কি মিস্টার রায়ের চেক ও ভেরিফিকেশন শেষ হওয়ার আগেই এভাবে ছেড়ে ফেলতেন? প্রশ্নটার মধ্যে লুকিয়ে থাকা ফাঁদটা বুঝতে পেরে বিক্রমের মুখ শক্ত হয়ে গেল। সত্যি কথা বললে প্রমাণ হয়ে যাবে যে সে পোশাক দেখে বৈষম্যমূলক আচরণ করেছে। আবার যদি সে বলে যে মিস্টার রায়ের সাথেও সে একই আচরণ করত, তাহলে উপস্থিত সবার কাছে সেটা হাস্যকর শোনাবে। এটা তো কোনো সঠিক তুলনা হলো না। বিক্রম খুব সাবধানে বলল, আলাদা পরিস্থিতিতে আলাদা পদক্ষেপ নিতে হয়। আলাদা পরিস্থিতি? অরিজিৎ আবার বলল। কোন পরিস্থিতিটা আলাদা ছিল? টাকার পরিমাণটা একই ছিল, চেকটাও সার্টিফাইড ছিল, একমাত্র পার্থক্য ছিল আমাকে নিয়ে আপনার ধারণা। অমিতাভ রায় দেখছিলেন বিক্রম কিভাবে প্রশ্নটার উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সরাসরি উত্তর দাও বিক্রম, তুমি কি আমার চেকও ভেরিফিকেশন শেষ হওয়ার আগেই ছেড়ে ফেলতে? কয়েক সেকেন্ডের জন্য একটা নিস্তব্ধতা নেমে এলো। বিক্রম বুঝতে পারল যে সে যাই বলুক না কেন তা তার ক্ষতিই করবে। অমিতাভ রায় তার এই দ্বিধাটার মানে ঠিকই বুঝে নিলেন। তোমার এই চুপ করে থাকাই আমার উত্তর। কর্পোরেট দুনিয়ায় অভ্যস্ত একজন মানুষের মতোই অমিতাভ রায়ের গলায় একটা চূড়ান্ত কর্তৃত্ব শোনা গেল। এই ঘটনার সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত নিজেকে এই মুহূর্ত থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সাসপেনশনে আছে বলে ধরে নাও। সবার সামনে সিইওকে এইভাবে শাস্তি পেতে শুনে কাছাকাছি দাঁড়িয়ে থাকা কর্মীরা একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। নিজের কর্মীদের সামনেই নিজের ক্ষমতা এভাবে ধুলোয় মিশে যেতে বিক্রমের মুখ লজ্জায় ও রাগে লাল হয়ে গেল। কিন্তু হতাশার চেয়ে বয়াপড়া ভাব বিক্রমকে আরও ভয়ঙ্কর করে তুলল। সে বুঝতে পারছিল তার হাতের মুঠো থেকে কি বিশাল একটা জিনিস বেরিয়ে যাচ্ছে। অমিতাভ রায়ের কাছে এই অপমান কিছুই নয়, কিন্তু অরিজিতের এই অভিযোগ যদি বড় আকার ধারণ করে তাহলে তার গোটা কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। সেটা বাঁচানোর জন্যই তার মাথায় দ্রুত নানা বুদ্ধি খেলতে শুরু করল। আসলে নতুন একটা আত্মরক্ষা করার বুদ্ধি পেয়ে বিক্রমের গলাটা আবার একটু জোরালো হলো। এখন যখন আমরা মিস্টার সেনের আসল পরিচয় আর তার ইনভেস্টমেন্টের পরিমাণটা জানতে পেরেছি, তাহলে এই লেনদেনটা সাধারণ থাকার বদলে আরও বেশি অস্বাভাবিক হয়ে গেল। অমিতাভ রায় ক্রুচকে উঠলেন। কি বলতে চাইছো তুমি? বিক্রম নিজের কাঁধ সোজা করল। সেই পুরনো প্রাতিষ্ঠানিক নিয়মের জালেই সে আবার আশ্রয় নিল, যে নিয়মগুলো তার মতো বড় কর্তাদের বছরের পর বছর ধরে বাঁচিয়ে এসেছে। 350 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট ফান্ডের ম্যানেজিং পার্টনার নিজে হাতে 3 কোটি টাকার একটা এসক্রো চেক নিয়ে সাধারণ একটা পাবলিক টেলার উইন্ডোতে কেন লাইন দিয়ে দাঁড়াবেন? বিনা উকিলে কেন এই প্রাথমিক লেনদেন করতে হবে? এত বড় অঙ্কের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো সাধারণ নিয়মে কয়েক ধাপে ভেরিফিকেশন এবং কাগজপত্রের কাজ হয়। অরিজিৎ তখনই বুঝে গেল বিক্রম কোন দিকে এগোতে চাইছে, কিন্তু সে চুপ করেই রইল। আর এদিকে ব্যাংকের সিইও নিজের আত্মরক্ষার জন্য নতুন ভাঁত পাড়তে শুরু করল। আমি আনুষ্ঠানিকভাবে এই ডিপোজিট ট্রানজ্যাকশনের একটা এনহ্যান্সড কমপ্লায়েন্স রিভিউ বা আরও গভীরভাবে যাচাই করার অনুরোধ করছি, বিক্রম ঘোষণা করল। ব্যাংকের নিয়মের একটা শক্ত মাটি পেয়ে তার আত্মবিশ্বাস যেন আবার ফিরে আসছিল। ব্যাংকিং নিয়ম অনুযায়ী গ্রাহকের পরিচয় বা ইনভেস্টমেন্টের সম্পর্ক যাই হোক না কেন, যে কোনো অস্বাভাবিক লেনদেন আমাদের খতিয়ে দেখতেই হবে। অমিতাভ রায় আপত্তি জানাতে যাচ্ছিলেন, কিন্তু বিক্রম তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, রঞ্জনা, তোমাকে এক্ষুনি আমার নিচে দরকার। কয়েক মিনিটের মধ্যেই চিফ কমপ্লায়েন্স অফিসার রঞ্জনা সেখানে এসে হাজির হল। তার পেশাদার চেহারার আড়ালে একটা স্পষ্ট অস্বস্তি লুকিয়েছিল। সে বুঝতে পারছিল যে বড় কর্তাদের কোনো একটা বড় ঝামেলাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে।
তার হাতে একটা ট্যাবলেট ছিল যাতে স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের ভেতরের সব নিয়মকানুন লোড করা ছিল। রঞ্জনা, আমি এই ডিপোজিটটার চেষ্টা করার জন্য একটা এনহ্যান্সড রিভিউয়ের অনুরোধ নথিবদ্ধ করছি। এর রেফারেন্স নাম্বার হলো, সে কাউন্টারের কর্মচারীর কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকালো, 77492। অস্বাভাবিক পরিস্থিতির ক্ষেত্রে অতিরিক্ত যাচাই করা প্রয়োজন। বিক্রম কি করার চেষ্টা করছে তা বুঝতে পেরে রঞ্জনার চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। স্যার, আসল যাচাই করার প্রক্রিয়া তো শেষ হওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়েছে। সাধারণত আমরা এ ধরনের বিষয়কে এনহ্যান্সড রিভিউতে না পাঠিয়ে ভেরিফিকেশনটা আবার নতুন করে শুরু করি। প্রথম চেষ্টার পর পরিস্থিতি এখন বদলে গেছে। বিক্রম খুব চতুরতার সাথে উত্তর দিল, এই লেনদেনটার সাথে এখন একটা বড় প্রাতিষ্ঠানিক সম্পর্ক জড়িয়ে আছে, তাই আমাদের নিয়ম অনুযায়ী এর অতিরিক্ত যাচাই করা প্রয়োজন। রঞ্জনা একটু ইতস্তত করল। বিক্রমের এই নির্দেশের দিকটা তার কাছে স্পষ্টভাবেই অস্বস্তিকর ঠেকছিল, কিন্তু একজন সিইওর সরাসরি নির্দেশ অমান্য করলে অফিসের ভেতরে কি অবস্থা হতে পারে সেটাও সে ভালো জানত। একবার আনুষ্ঠানিকভাবে এনহ্যান্সড রিভিউ শুরু হয়ে গেলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী ওই অ্যাকাউন্টের সাথে যুক্ত সমস্ত কাজকর্ম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। লবিতে অমিতাভ রায় আসার পর এই প্রথম বিক্রমের মুখে আবার হাসি ফুটল। তাহলে দয়া করে এক্ষুনি ওই রিভিউটা শুরু করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে বিক্রম নিজের বৈষম্যমূলক ধারণাকে ব্যাংকের নিয়মের মোড়কে ঢেকে ফেলছে, আর নিজের সন্দেহকে সঠিক প্রমাণ করার জন্য স্টার্লিং ডোমিনিয়নেরই সিস্টেমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। চেক তো আগেই ছেঁড়া হয়ে গেছে, আর এখন ভেতরের লেনদেনটাও পুরোপুরি আটকে গেল। নিজের প্রথম সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করার জন্য যখন বিক্রম অন্য রাস্তা খুঁজছিল, তখন রঞ্জনা চরম অনিচ্ছা সত্ত্বেও তার ট্যাবলেটের স্ক্রিনে আঙুল চালিয়ে বিক্রমের আনুষ্ঠানিক অনুরোধটা নথিবদ্ধ করল। এনহ্যান্সড রিভিউ প্রোটোকল এখন চালু হয়ে গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই রেফারেন্স ট্রানজ্যাকশনের সাথে যুক্ত সমস্ত জমা এবং ট্রান্সফার বন্ধ রাখা হলো। বিক্রমের মুখের সেই সরু হাসিটা আর একটু চওড়া হলো। সে বুঝতে পারল যে সে খুব সফলভাবে নিজের একটা বড় বিপদকে আপাতত কিছুটা সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে। অরিজিৎ সেনকে নিয়ে তার ওই বৈষম্যমূলক ধারণাগুলোকে ঠিক প্রমাণ করার জন্য সে কিছুটা সময় কিনে নিল। স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের 15 তলার পুরো উত্তর পূর্ব কোণ জুড়ে ছিল এক্সিকিউটিভ বোর্ডরুম। মেঝের নিচ থেকে ছাদ পর্যন্ত বিশাল কাঁচের জানলা দিয়ে নিচের পুরো ব্যবসায়িক এলাকাটা দারুণভাবে দেখা যাচ্ছিল। পুরো ঘরটা চকচকে মেহগানি কাঠে সাজানো। বিশাল কনফারেন্স টেবিল, দেওয়ালের গায়ে লাগানো ক্যাবিনেটে সাজানো নানা পুরস্কার আর সম্মানের ফলক, আর দামি চামড়ার চেয়ারগুলো যা স্টার্লিং ডোমিনিয়নের 40 বছরের ইতিহাসে অজস্র বড় বড় সিদ্ধান্তের সাক্ষী হয়ে আছে। অরিজিৎ সেই ঘরে ঢুকল। তার গায়ে তখনও সেই একই পুরনো ডেনিম জ্যাকেট, যেটা দেখে মাত্র 20 মিনিট আগে বিক্রম তাকে বিচার করেছিল। তার পিছনেই আসছিল মায়া বোস। মায়ার হাতে একটা চামড়ার পোর্টফোলিও বা ফাইল ছিল, যার ভেতরের কাগজপত্রগুলো খুব তাড়াতাড়ি সকালের এই ঘটনাটা নিয়ে সবার ধারণা পুরোপুরি বদলে দিতে চলেছিল। 38 বছর বয়সী মায়ার মুখে একটা নিখুঁত পেশাদারি ভাব ছিল, কিন্তু তার কালো চোখ দুটো ঘরের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে বেরিয়ে আসা চাপা উত্তেজনা খুব সহজেই মেপে নিচ্ছিল। কিছুই তার নজর এড়াচ্ছিল না। অমিতাভ রায় টেবিলের একেবারে মাথায় গিয়ে বসলেন। চেয়ারম্যান হিসেবে তার ক্ষমতাটা তখনই বোঝা গেল যখন বাকিরা কত দ্রুত নিজেদের জায়গায় বসে পড়ল। বিক্রম তার ডান দিকে দুটো সিট ছেড়ে বসল। জায়গাটা এমন ছিল যে তাকে দেখে ব্যাংকের একজন বড় কর্তা মনে হলেও খুব বেশি অহংকারী দেখাচ্ছিল না। বোর্ডের ভাইস চেয়ারম্যান বিকাশ হালদার বসলেন ঠিক উল্টো দিকের সিটে। 60 বছর বয়সী এই মানুষটি খুব সাবধানে এমনভাবে চেয়ারে বসলেন যেন কর্পোরেট রাজনীতিটা তার নখদর্পণে। রঞ্জনা বসল দরজার কাছাকাছি। তার হাতে কমপ্লায়েন্সের ট্যাবলেটটা খোলা আর প্রস্তুত। ব্যাংকের নিয়মের বাধ্যবাধকতা আর বড় কর্তাদের চাপের মাঝে এই বিপদসংকুল পথে সে তার জীবনের 20টা বছর কাটিয়ে দিয়েছে। কিন্তু আজকের পরিস্থিতিটা একেবারেই আলাদা, অনেক বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল। চলুন আসল তথ্যগুলো আগে যাচাই করে নিই। অমিতাভ রায় শুরু করলেন। তার গলাটা একদম স্পষ্ট আর কাজের কথার মতো শোনাল। মিস বোস, দয়া করে এই প্রস্তাবিত ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার ক্লায়েন্টের ক্ষমতা বা অধিকারটা নিশ্চিত করুন। মায়া অভ্যস্ত হাতে তার ফাইলটা খুলল। অরিজিৎ সেন হলেন সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটালের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং পার্টনার। স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের সম্প্রসারণের জন্য প্রস্তাবিত 350 কোটি টাকা সমেত সমস্ত প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্টের দায়িত্ব উনি নিজে নিয়ন্ত্রণ করেন। সে সই করা একটা অনুমোদনের চিঠি টেবিলের ওপর রাখল। আমাদের প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রথম এসক্রো ডিপোজিট হিসেবেই ওই চেকটা আনা হয়েছিল, যা আজ ছিঁড়ে ফেলা হয়েছে। এত বড় অঙ্কের টাকা ট্রান্সফার শুরু হওয়ার আগে একটা ব্যাংক তার জন্য কতটা প্রস্তুত তা পরীক্ষা করার জন্যই এই ধরনের ডিপোজিটগুলো করা হয়।
বিকাশ হালদার চিন্তিত মুখে সামনের দিকে ঝুঁকে এলেন। তাহলে ছেঁড়া চেকটা এই ইনভেস্টমেন্ট প্রক্রিয়ারই একটা অংশ ছিল? একদম শুরুর লেনদেন। আমাদের যাচাই করার নিয়মের মধ্যে এটাও পড়ে যে একজন গ্রাহককে বাইরে থেকে দেখে যদি বড় লোক বলে মনে না হয়, অথচ তার কাছে যদি বড় অঙ্কের চেক থাকে, তাহলে সেই ব্যাংকের কর্মীরা তার সাথে ঠিক কেমন ব্যবহার করেন। বিক্রমের মুখটা লাল হয়ে গেল। সে বুঝতে পারল যে তার ওই বৈষম্যমূলক চিন্তাধারাই এমন একটা ইনভেস্টমেন্ট আটকে দিয়েছে যেটা স্টার্লিং ডোমিনিয়ন ব্যাংকের এখন সবচেয়ে বেশি দরকার ছিল। কিন্তু নিজের ভুল স্বীকার করে পিছিয়ে আসার বদলে সে ব্যাংকের নিয়মের ওপর আরও জোর দিল। আর ঠিক এই কারণেই এনহ্যান্সড কমপ্লায়েন্স রিভিউ চালিয়ে যাওয়া দরকার, বিক্রম জোর দিল। প্রাতিষ্ঠানিক নিবেশকরা সাধারণত আগে থেকে কোনো যোগাযোগ না করে এ ধরনের প্রাথমিক লেনদেন করতে আসেন না। এই অস্বাভাবিক পদ্ধতির কারণেই নিরাপত্তার খাতিরে আমার সন্দেহটা হয়েছিল। অমিতাভ রায়ের ধৈর্যের বাঁধ এবার পরিষ্কার ভাঙতে বসেছিল। তুমি শুধু তোমার ধারণার ওপর ভিত্তি করে একটা আসল চেক ছিঁড়ে ফেলেছ বিক্রম। আমি তো জালিয়াতি রোধ করার যে নিয়ম আছে সেটাই মেনে চলেছি। অস্বাভাবিক পরিস্থিতির কারণে যখন অতিরিক্ত যাচাই করার দরকার হয়, তখন ব্যাংকের নিয়ম অনুযায়ী একটা চেককে নকল বলে ঘোষণা করার আগে যাচাই করার কাজটা সম্পন্ন করতে হয়। অমিতাভ রায় ধমকে উঠলেন। মাঝখান থেকে রঞ্জনা তার কমপ্লায়েন্সের অভিজ্ঞতা দিয়ে খুব শান্ত গলায় বিক্রমের যুক্তিতে জল ঢেলে দিল। চেকটা আসল না নকল সেই সিদ্ধান্তে পৌঁছানোর আগেই ভেরিফিকেশনের কাজটা থামিয়ে দেওয়া হয়েছিল। আলোচনাটা কোন ভয়ঙ্কর দিকে যাচ্ছে সেটা বুঝতে পেরে বিকাশ হালদার গলা ঝেড়ে বললেন, অমিতাভ, আমাদের এর বৃহত্তর প্রভাবের কথাটাও ভাবতে হবে। মিস্টার সেনের ইনভেস্টমেন্ট আটকে থাকা অবস্থায় যদি আমরা বিক্রমের ক্ষমতা কেড়ে নিই, তাহলে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠতে পারে যে একজন বড়লোক ক্লায়েন্টের কথায় ব্যাংকের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এতে ব্যাংকের নিয়মের ক্ষেত্রে বড়সড় বিপদের মুখে পড়তে হবে। এই সতর্কবাণীটা সবার মনে একটা বড় প্রভাব ফেলল। অমিতাভ রায় বুঝতে পারলেন যে বিক্রমকে খুব তাড়াতাড়ি সরিয়ে দিলে বাইরে এমন একটা ধারণা তৈরি হবে যেন স্টার্লিং ডোমিনিয়নের বোর্ড ব্যাংকের নিয়ম ভাঙার জন্য নয়, বরং টাকার চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছে। এতক্ষণ ধরে চলাই পুরো কথাবার্তায় অরিজিৎ একদম চুপ ছিল। সে দেখছিল কিভাবে প্রাতিষ্ঠানিক ক্ষমতা ব্যাংকের নিয়ম আর আইনের মারপেচ দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে। বোর্ডরুমে ঢোকার পর এবার সে প্রথম মুখ খুলল। আমি আমার 350 কোটি টাকার ইনভেস্টমেন্ট ফিরিয়ে নিচ্ছি না, সে ঘোষণা করল। তার কথা শুনে টেবিলে বসা সবাই অবাক হয়ে গেল। বিকাশ হালদারের ভ্রু ওপরে উঠে গেল। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আপনি ফিরিয়ে নিলে সেটা খুবই স্বাভাবিক হতো। আমি এটা ফিরিয়ে নিচ্ছি না, অরিজিৎ আবার বলল। তবে আমি দাবি করছি যে আজ আমার বিরুদ্ধে ব্যবহার করা প্রত্যেকটা সিদ্ধান্ত, সিস্টেমে করা প্রতিটি এন্ট্রি, রেকর্ডিং এবং যে নিয়মগুলো দেখানো হয়েছে তার সমস্ত কিছু পুরোপুরি সংরক্ষণ করতে হবে। একটা জিনিসও ডিলিট করা চলবে না, কোনো কিছু পরিবর্তন করা চলবে না এবং নিজের মতো করে কোনো কিছুর ছোট বিবরণ বা অর্থ তৈরি করা চলবে না। অরিজিৎ যে আজকের ঘটে যাওয়ার সমস্ত ঘটনার একটা স্থায়ী রেকর্ড চাইছে সেটা বুঝতে পেরে বিক্রম অস্বস্তিতে মরে বসল। মায়া তার ফাইল থেকে আরও একটা কাগজ বের করল। আমাদের ইনভেস্টমেন্ট চুক্তিতে কমপ্লায়েন্স এবং বৈষম্য না করার বিষয়ে নির্দিষ্ট শর্ত দেওয়া আছে। সেকশন 12.4 অনুযায়ী ক্লায়েন্টের আর্থিক অবস্থা বা তার ব্যাকগ্রাউন্ড বাইরে থেকে যেমনই মনে হোক না কেন, স্টার্লিং ডোমিনিয়নকে সবসময় কাস্টমার সার্ভিসের একটা সঠিক মান বজায় রাখতে হবে। সে চুক্তির ওই পাতাটা সোজা অমিতাভ রায়ের সামনে রাখল। আজকের ঘটনাটা আমাদের সেই চুক্তিতে দেওয়া সুরক্ষার চরম লঙ্ঘন হতে পারে। অমিতাভ রায় খুব মন দিয়ে ওই ধারাটা পড়ল। এর আইনি দিকটা বুঝতে পেরে তার মুখটা কালো হয়ে গেল। সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটালের ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য স্টার্লিং ডোমিনিয়ন নিরপেক্ষ আচরণের শর্তে রাজি হয়েছিল, আর বিক্রমের আচরণ সরাসরি সেই শর্তগুলোকে ভেঙে দিয়েছে। এনহ্যান্সড রিভিউ চলবে, বিক্রম মরিয়া হয়ে ঘোষণা করল। ব্যাংকের নিয়মকানুনই যে তার একমাত্র ঢাল সেটা সে কিছুতেই ছাড়তে চাইল না। কোনো গ্রাহক বৈষম্যে অভিযোগ তুললেই তো আর ব্যাংকের যাচাই করার নিয়মগুলো মুছে যায় না। ঠিক সেই সময় রঞ্জনার ট্যাবলেটে একটা হালকা আওয়াজ হলো। ছেঁড়া চেকের রাউটিং আর সার্টিফিকেট নম্বরের প্রথম ভেরিফিকেশনের ফলাফলটা স্ক্রিনে ভেসে উঠেছে। সে স্ক্রিনের দিকে তাকিয়ে রিপোর্টটা পড়ল। তার মুখের পেশাদারি ভাবটা যেন এক মুহূর্তের জন্য একটু নড়ে গেল। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই ওই ফলাফলের জন্য অপেক্ষা করছিল, যা প্রমাণ করবে বিক্রমের সিদ্ধান্ত ঠিক ছিল নাকি সে একটা ভয়ঙ্কর ভুল করেছে। ওই চকচকে মেহগনি টেবিলের ওপার থেকে অরিজিৎ সরাসরি বিক্রমের দিকে তাকালো। তার গলায় এক বিন্দু আপোষ ছিল না। আপনি আমার 3 কোটি টাকার চেকটা ছিঁড়ে ফেলেছেন কারণ আপনার মনে হয়েছিল আমার কাছে এত টাকা থাকতেই পারে না। এবার প্রমাণ করুন কেন আপনার এমনটা মনে হলো। রঞ্জনার ট্যাবলেটে ভেরিফিকেশনের ফলাফল একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। ফার্স্ট ন্যাশনাল ট্রাস্ট থেকে আসা জবাবটা সাদা স্ক্রিনের ওপর কালো অক্ষরে জ্বলজ্বল করছে। প্রতিটা লাইন এটাই প্রমাণ করছিল, যেটা একদম শুরু থেকেই পরিষ্কার হওয়া উচিত ছিল। চেকটা পুরোপুরি ভেরিফাই করা হয়েছে, রঞ্জনা ঘোষণা করল। তার গলার আওয়াজে 20 বছরের অভিজ্ঞতার জোর স্পষ্ট বোঝা যাচ্ছিল।
3 কোটি টাকার চেকটা সঠিকভাবে সার্টিফাইড, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রয়েছে এবং এটা বিশেষ করে স্টার্লিং ডোমিনিয়নের ইনভেস্টমেন্ট এসক্রো অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্যই ইস্যু করা হয়েছিল। বিক্রমের এই ভয়ঙ্কর ভুলের কথা নিশ্চিতভাবে জানতে পেরে অমিতাভ রায়ের চোয়াল শক্ত হয়ে গেল। সঠিকভাবে সার্টিফাইড এটার মানে ঠিক কি? ইস্যু করার আগে ফার্স্ট ন্যাশনাল ট্রাস্টে এই চেকের পুরো ভেরিফিকেশন করা হয়েছিল। সার্টিফিকেট নম্বর, রাউটিং ভেরিফিকেশন, অ্যাকাউন্ট কনফার্মেশন, জালিয়াতি পরীক্ষা এবং তাদের কর্তাদের অনুমোদন সবকিছুই করা হয়েছিল। চেকটা তাদের ব্যাংক থেকে বেরোবার আগেই সব রকমের প্রয়োজনীয় সুরক্ষামূলক যাচাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছিল। মায়া একটু সামনের দিকে ঝুঁকে এলো। এই ফলাফলে তার আইনজীবী সত্তা যেন আরও ধারালো হয়ে উঠল। আপনাদের সাধারণ টেলার প্রসেস বা কাউন্টারে এই যাচাইয়ের কাজটা হতে ঠিক কতক্ষণ সময় লাগত? মাঝপথে থামিয়ে দেওয়া লেনদেনের সময়টা দেখে রঞ্জনা জানালো, প্রসেসটা যখন থামিয়ে দেওয়া হয়েছিল তখন প্রাথমিক রাউটিং ভেরিফিকেশন তো আগেই শেষ হয়ে গিয়েছিল। সম্পূর্ণ অথেন্টিকেশন হতে আর বড়জোর 3 থেকে 4 মিনিট সময় লাগত। কথাটা শোনার পর বোর্ডরুমে উপস্থিত সবার উপর যেন এর আসল সত্যিটা আছড়ে পড়ল। ঘরটা একদম চুপ হয়ে গেল। বিক্রম একটা আসল 3 কোটি টাকার চেক ছিঁড়ে ফেলেছে, সেটাও তখন যখন ভেরিফিকেশনের কাজ চলছে। সে ঠিক সেই প্রক্রিয়াটাই থামিয়ে দিয়েছিল যা কয়েক মিনিটের মধ্যে প্রমাণ করে দিত যে চেকটা একদম আসল। অমিতাভ রায় নিজের রাগ কোনো রকমে চেকে রেখে বললেন, বিক্রম, চেকটা আসল না নকল সে বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই তুমি ভেরিফিকেশন থামিয়ে দিয়েছ। অস্বাভাবিক পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, বিক্রম নিজেকে বাঁচানোর চেষ্টা করে বলল। কিন্তু তার বিরুদ্ধে এত প্রমাণ দেখে তার সেই সাজানো আত্মবিশ্বাস এবার ভাঙতে শুরু করেছিল। যখন গ্রাহক সন্দেহজনক অবস্থায় এত বড় অঙ্কের টাকা নিয়ে আসে, কি সন্দেহজনক অবস্থা? বিক্রমের খোড়া যুক্তিগুলো কেটে দিয়ে অরিজিৎ শান্ত গলায় মাঝপথেই থামিয়ে দিল। ভুল পোশাক পরা, দেখতে বেশি অল্প বয়সী লাগা, নাকি সাথে দলবল নিয়ে না আসা? বিক্রমের মুখ রাগে লাল হয়ে গেল, কিন্তু সে আরও মরিয়া হয়ে বলতে থাকল, ব্যাংকের এই প্রাতিষ্ঠানিক নিয়মগুলো তো সঠিক কারণেই তৈরি করা হয়েছে। ব্যাংক কোনোভাবেই উপযুক্ত যাচাই না করে এমন অস্বাভাবিক লেনদেন করতে পারে না। অমিতাভ রায় এত বছর ধরে কর্পোরেট দুনিয়ার এই ভামাদভাজি খুব ভালোভাবেই জানতেন। তিনি পরিষ্কার বুঝতে পারছিলেন যে বিক্রম নিয়মের দোহাই দিয়ে নিজের ভুল ঢাকার চেষ্টা করছে। তিনি নিজের এক্সিকিউটিভ ট্যাবলেটটা খুললেন আর খুব দ্রুত কিছু প্রশাসনিক নির্দেশ টাইপ করতে শুরু করলেন। এই মুহূর্ত থেকে বিক্রম, স্টার্লিং ডোমিনিয়নের স্ট্র্যাটেজিক ক্যাপিটালের ইনভেস্টমেন্ট প্রক্রিয়ার ওপর থেকে তোমার সমস্ত প্রত্যক্ষ অধিকার বাতিল করা হলো, অমিতাভ রায় ঘোষণা করলেন। এই বিষয়টির সাথে যুক্ত কোনো কমপ্লায়েন্সের কথাবার্তা, লবির কাজকর্ম বা ক্লায়েন্টের সাথে কোনো যোগাযোগে তোমার আর কোনো অধিকার থাকবে না। এই প্রশাসনিক পরিবর্তনগুলো স্টার্লিং ডোমিনিয়নের অভ্যন্তরীণ সিস্টেমের সঙ্গে সঙ্গে পৌঁছে গেল। কয়েক মিনিটের মধ্যেই বিক্রমের এক্সিকিউটিভ ব্যাজের ক্ষমতা পাল্টে যাবে। বিভিন্ন নির্দিষ্ট বিভাগ আর যোগাযোগের জায়গায় তার ঢোকার অধিকার বাতিল হয়ে যাবে। বিকাশ হালদার চেয়ারে অস্বস্তিতে নড়ে বসলেন। অমিতাভ, একটা বড় ব্যবসায়িক আলোচনা চলার মাঝখানে একজন সিইওর ক্ষমতা এভাবে কেড়ে নেওয়ার বৃহত্তর প্রভাবটা আমাদের ভেবে দেখা উচিত। এর বৃহত্তর প্রভাব হলো এটাই যে আমাদের সিইও শুধুমাত্র তার বৈষম্যমূলক মানসিকতার উপর ভিত্তি করে একজন ক্লায়েন্টের একটা আসল চেক ছিঁড়ে ফেলেছেন। আমার এই সিদ্ধান্তই ব্যাংককে আরও বড় বিপদের হাত থেকে বাঁচাবে। নিচে মেইন লবিতে কর্মীদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পৌঁছে গেল যে বিক্রম সিংহের ক্ষমতা প্রশাসনিকভাবে পরিবর্তন করা হয়েছে। যদিও নোটিফিকেশনের ভাষাটা বেশ টেকনিক্যাল ছিল, কিন্তু পুরনো কর্মীরা সাথে সাথে বুঝে গেলেন যে তাদের সিইওকে শাস্তি দেওয়া হয়েছে। টেলার কাউন্টার আর কমপ্লায়েন্স ডেস্কের কাছে ফিসফিস করে এই খবরটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। বিক্রম বুঝতে পারল যে তার কাজের আসল ফলটা একটা ফাঁদের মতো তাকে চারদিক থেকে ঘিরে নিয়েছে। সবার সামনে তার ক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, তার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং যাদের সে রোজ নির্দেশ দেয় সেই কর্মীদের সামনেই তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু হার মেনে নেওয়ার বদলে বিক্রমের এই মরিয়া ভাবটা একটা হিসেবি আগ্রাসনে বদলে গেল। যদি সে তার প্রথম অভিযোগটা প্রমাণ না করতে পারে, তাহলে সে নতুন একটা অভিযোগ তৈরি করবে। অথেন্টিকেশন তো শুধু চেকটার ভেরিফিকেশন করল, বিক্রম ঘোষণা করল। তার গলায় আবার নতুন করে আত্মবিশ্বাস ফিরে আসছিল। কিন্তু এই টাকার আসল উৎসটা নিয়ে আমাদের সন্দেহজনক লেনদেন নিয়ম মেনে এখনও একটা এনহ্যান্সড রিভিউ হওয়ার দরকার আছে। মায়া মাথা তুলে তাকালো। তার আইনি বুদ্ধি মুহূর্তের মধ্যে বিক্রমের এই নতুন চালটা ধরে ফেলল। টাকার উৎস নিয়ে অতিরিক্ত যাচাই করার পেছনে আপনার কাছে কি প্রমাণ আছে? নতুন তৈরি হওয়া ইনভেস্টমেন্ট কোম্পানিগুলোর বড় অঙ্কের নগদ লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নজরদারি করা প্রয়োজন, বিক্রম উত্তর দিল। অরিজিৎকে দেশে ক্রমাগত হেনস্থা করে চলেছে, সেটা ঢাকার জন্য সে ব্যাংকিংয়ের ভারী ভারী শব্দগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল।
নিয়মকানুন অনুযায়ী এত বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবসার সঠিক উদ্দেশ্য আর টাকার উৎস যাচাই করা আমাদের কর্তব্য। রঞ্জনা বুঝতে পারল যে বিক্রম তাকে ছেঁড়া চেকের বাইরে গিয়েও এই তদন্তটা আরও বড় করার জন্য চাপ দিচ্ছে। এতে তার চোখে মুখে অস্বস্তি প্রকাশিত হল। অথেন্টিকেশন রিপোর্ট তো নিশ্চিত করে দিয়েছে যে ইস্যু করা ব্যাংকেই পর্যাপ্ত ফান্ড আছে। উৎস নিয়েই অতিরিক্ত যাচাই করার জন্য সাধারণত নির্দিষ্ট কোনো বড় সন্দেহের কারণ থাকতে হয়। সন্দেহের কারণগুলো তো এখানেই আছে: অস্বাভাবিক লেনদেন পদ্ধতি, আগে থেকে কোনো যোগাযোগ না করা, আর গ্রাহকের অদ্ভুত উপস্থিতি। বিক্রম জোর দিল, সে প্রত্যেকটা শব্দ এমনভাবে বেছে নিয়েছিল যাতে শুনলে মনে হয় সে খুব প্রফেশনাল কথা বলছে, কিন্তু আসলে সে অরিজিৎকে ব্যক্তিগতভাবেই আক্রমণ করছিল। অরিজিৎ পুরো বিষয়টা বুঝে নিয়ে বিক্রমের এই চালগুলো দেখছিল। সিইও যেহেতু আর চেকটাকে জাল বলতে পারছে না, তাই সে খুব সহজেই একটা ব্যর্থ অভিযোগের জায়গায় নতুন আর একটা অভিযোগ দাঁড় করানোর চেষ্টা করছে। প্রমাণ থাকুক বা না থাকুক, বিক্রমের ক্ষমতা আর নিয়মের দোহাই দিয়ে এই সন্দেহের প্রাতিষ্ঠানিক কলটা ঘুরতেই থাকবে। মায়া সাথে সাথে চ্যালেঞ্জ করে উঠল, এনহ্যান্সড রিভিউয়ের জন্য তো নথিবদ্ধ প্রমাণ বা সঠিক কারণ দরকার। টাকার উৎসে যে গোলমাল আছে, এমন কি নির্দিষ্ট প্রমাণ আপনার কাছে আছে? সে সরাসরি তার চোখের দিকে তাকালো। প্রমাণ হলো এই পুরো লেনদেনের চারপাশের অস্বাভাবিক পরিস্থিতির ধরনটা। বড় কর্তাদের বেআইনি দাবি আর নিজের পেশাদারি সততার মাঝখানে পড়ে রঞ্জনা সেই চেনা চাপটা আবার অনুভব করতে শুরু করল। বিক্রমের এই অনুরোধের কোনো সঠিক ভিত্তি ছিল না, কিন্তু একজন সিইওর সরাসরি নির্দেশ অমান্য করলে তার কেরিয়ার শেষ হয়ে যেতে পারে। সে চরম অনিচ্ছা নিয়ে তার ট্যাবলেটে একটা নতুন কমপ্লায়েন্স ফাইল খুলল। দামি গাড়ি বা আগে থেকে জানিয়ে আসার কোনোটারই দরকার নেই, মায়া শান্ত কিন্তু অত্যন্ত পেশাদার গলায় বলতে শুরু করল। সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটাল বিশেষভাবে পরীক্ষা করে দেখে যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সাধারণ গ্রাহকদের সাথে কেমন আচরণ করে, বিশেষ করে তখন যখন ব্যাংকের কর্তারা জানেন না যে ওই গ্রাহকের আসলে কতটা ক্ষমতা বা প্রভাব রয়েছে। অমিতাভ রায়ের হঠাৎ কিছু একটা মনে পড়ে গেল। গোপন কাস্টমার সার্ভিস ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। আমাদের প্রাথমিক আলোচনার সময় তুমি এগুলোর কথা বলেছিলে। একদম ঠিক। মায়া টেবিলের ওপর আরও কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটাল সেই সব প্রতিষ্ঠানেই বিনিয়োগ করে যারা সাধারণ মানুষ এবং ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেয়। শুধুমাত্র বড়লোকদের জন্য বানানো সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দেখে আমরা কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করি না। বিক্রম এবার মুখ খুলল, তবে তার গলায় স্পষ্ট আত্মরক্ষার সুর। তার মানে আপনি বলতে চাইছেন আজকের এই পুরো ঘটনাটা আপনাদের সাজানো নাটক? মায়া কিছু বলার আগেই অরিজিৎ কথা বলে উঠল। বোর্ডরুমে এই প্রথম তার গলা শোনা গেল। কেউ কোনো নাটক সাজায়নি বিক্রম। আপনি নিজে বেছে বেছে কথাগুলো বলেছেন, আপনি নিজে গিয়ে কাউন্টারের কাজে বাধা দিয়েছেন, আর আপনি নিজেই আমার চেকটা ছেড়ে ফেলেছেন। মায়া একটা বিস্তারিত টাইমলাইন বের করল যেখানে তাদের এই মূল্যায়নের নিয়মকানুনগুলো লেখা ছিল। অরিজিৎ সেন আপনাদের ব্যাংকে ঢোকার অনেক আগে থেকেই এই কাস্টমার ট্রিটমেন্ট টেস্ট বা গ্রাহক যাচাইয়ের নিয়মটা তৈরি করা ছিল। এর মাপকাঠিগুলো আগে থেকেই ঠিক করা ছিল, পদ্ধতি নথিবদ্ধ ছিল। কাউকে নির্দেশ দেওয়া হয়নি যে মিস্টার বিক্রম সিংহকে গিয়ে মাঝখানে নাক গলাতে হবে। বিকাশ হালদার কাগজগুলোর দিকে তাকিয়ে বেশ চিন্তিত হয়ে পড়লেন। এর মানে তো দাঁড়াচ্ছে যে সেন ক্যাপিটাল ইচ্ছে করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যাতে ব্যাংকের দিক থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসে। আমরা অত্যন্ত সাধারণ একটা পরিস্থিতি তৈরি করেছিলাম। অরিজিৎ খুব শান্ত গলায় তার ভুল শুধরে দিল। একজন সাধারণ গ্রাহক ব্যাংকের কাজের সময় একটা সার্টিফাইড চেক জমা দিতে এসেছিল। এর মধ্যে অস্বাভাবিক কিছুই ছিল না, শুধু আপনার সিইওর মনে হয়েছিল যে কোথাও একটা গণ্ডগোল আছে, আর সেটা শুধুমাত্র তার বৈষম্যমূলক ধারণার উপর ভিত্তি করে যে কাদের এই বড়লোকদের ব্যাংকে আসার অধিকার আছে আর কাদের নেই। অমিতাভ রায় কাগজগুলো দেখলেন। কয়েক সপ্তাহ আগেই তিনি এর প্রাথমিক অনুমোদন দিয়েছিলেন। আমি আমাদের যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই মূল্যায়নগুলোর অনুমোদন দিয়েছিলাম। এত বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে এটা একটা সাধারণ নিয়ম। বিক্রমের মরিয়া ভাবটা এবার সবার চোখে ধরা পড়ছিল। নিজেকে বাঁচানোর জন্য সে যে কোনো যুক্তি খাড়া করতে প্রস্তুত ছিল। এটা একটা ফাঁদ ছিল। আপনি ইচ্ছে করে নিজের পরিচয় লুকিয়ে একটা ঝামেলার পরিস্থিতি তৈরি করেছিলেন। মায়ার জবাবটা ছিল চাবুকের মতো। মিস্টার সেন কখনোই নিজের পরিচয় লুকাননি। উনি কাউন্টারের কর্মীকে সঠিক পরিচয়পত্রই দিয়েছিলেন। অথেন্টিকেশন বা যাচাইয়ের কাজটা পুরো হলে কয়েক মিনিটের মধ্যেই ওনার অ্যাকাউন্টের ক্ষমতা সবার সামনে চলে আসত। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত অহংকার আর বৈষম্যমূলক ধারণার বশবর্তী হয়ে সেই প্রক্রিয়াটা থামিয়ে দিয়েছিলেন। অরিজিৎ টেবিলের ওপর হাত দুটো জড়ো করে শান্ত হয়ে বসে রইল। আমি আপনাকে কোনো ফাঁদে ফেলিনি বিক্রম।
আমি শুধু আপনাকে একটা সুযোগ দিয়েছিলাম এটা প্রমাণ করার যে যখন আপনারা ভাবেন কোনো গ্রাহকের আপনাদের জবাবদিহি করার ক্ষমতা নেই তখন স্টার্লিং ডমিনিয়ন তাদের সাথে ঠিক কেমন আচরণ করে। রঞ্জনা অস্বস্তিতে নড়েচড়ে বসল। সে বুঝতে পারছিল এর পেছনের আসল বিপদটা কতটা গভীর। বিক্রমের আচরণ শুধু একজন বড়লোক ক্লায়েন্টকে অপমান করেনি, বরং একটা আনুষ্ঠানিক মূল্যায়নের সময় ব্যাংকের কাস্টমার সার্ভিসের নিয়মের ভয়ঙ্কর ফাঁকগুলো সবার সামনে তুলে ধরেছে। আমাদের মূল্যায়নের নিয়মগুলো মূলত এটাই পরীক্ষা করে যে গ্রাহকের চেহারা বা সামাজিক অবস্থান যেমনই হোক না কেন প্রতিষ্ঠানটি সবার সাথে সমান পেশাদার আচরণ করে কিনা। মায়া একটা হাইলাইটেড অংশ খুলে বোঝাল। আর আপনার আজকের আচরণ আমাদের সেই প্রাতিষ্ঠানিক মূল্যায়নেরই একটা অংশ হয়ে গেছে। বিকাশ হালদার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন। একজন এক্সিকিউটিভের আচরণ দিয়ে তো আর পুরো প্রতিষ্ঠানের সংস্কৃতি বিচার করা যায় না। কথাটা কয়েক সেকেন্ড ঘরের বাতাসে ভেসে রইল। তারপর অরিজিৎ এক অদ্ভুত তীক্ষ্ণ শান্ত গলায় বলল, তাহলে চলুন আপনাদের কাস্টমার সার্ভিসের রেকর্ডগুলো পরীক্ষা করে দেখা যাক। মুহূর্তের মধ্যে বিক্রমের মুখের চেহারা বদলে গেল। তার আগের আত্মরক্ষার রাগের জায়গা নিল স্পষ্ট ভয়। ছেঁড়া চেকের চেয়ে এই অনুরোধটা যেন তাকে অনেক বেশি ভয় পাইয়ে দিল। অমিতাভ রায় বিক্রমের এই প্রতিক্রিয়াটা সাথে সাথে লক্ষ্য করলেন। বিক্রম, আমাদের কাস্টমার সার্ভিস রেকর্ড দেখতে দেওয়ার মধ্যে ভয়ের কি আছে? অভ্যন্তরীণ নথিপত্রের মধ্যে অত্যন্ত গোপনীয় রিস্ক অ্যাসেসমেন্ট প্রোটোকল থাকে। বিক্রম তাড়াহুড়ো করে উত্তর দিল, তার গলায় চাপা আতঙ্ক পরিষ্কার। বাইরের কাউকে আমাদের কাজের পদ্ধতি দেখালে সেটা ব্যাংকের নিরাপত্তার জন্য বড়সড় ঝুঁকি তৈরি করতে পারে। মায়া ঠান্ডা হেসে বলল, ইনভেস্টমেন্ট চুক্তিতে বিস্তারিত যাচাইয়ের শর্ত দেওয়া আছে। স্টার্লিং ডোমিনিয়ন ইতিমধ্যেই সেন স্ট্র্যাটেজিক ক্যাপিটালকে তাদের সমস্ত পলিসির নথিপত্র এবং নাম পরিচয় গোপন রাখা কাজের পরিসংখ্যান দেখার অনুমতি দিয়েছে। বিক্রমের এই ক্রমবর্ধমান ভয়টা অরিজিৎ এক অদ্ভুত তৃপ্তি নিয়ে দেখছিল। সিইও ভেবেছিল এই পুরো ঝামেলাটা শুধু একটা ছেঁড়া চেক আর তার আহত অহংকার নিয়ে, কিন্তু এবার সে বুঝতে পারল বিষয়টা তার চেয়েও অনেক অনেক বড়। বোর্ডরুম থেকে বেরিয়ে বিক্রম নিজের বিশাল অফিসে ঢুকল, কিন্তু মেহগানি কাঠের দেওয়াল আর বিশাল কাঁচের জানলা ঘেরা এত বড় অফিসটা আজ তার কাছে বড্ড ছোট মনে হচ্ছিল। করিডোরের ওপাশেই যে বিপদ ঘনিয়ে আসছে, এই দেওয়ালগুলো তাকে তার থেকে বাঁচাতে পারবে না। সে শক্ত করে দরজাটা বন্ধ করল। অরিজিতের ওই পরীক্ষাটা যে ঠিক কি ফাঁস করে দিয়েছে সেটা বুঝতে পেরে তার হাত সামান্য কাঁপছিল। যেটাকে সে একটা অল্পবয়সী ছেলের আহত অহংকার বলে উড়িয়ে দিয়েছিল, সেটা আসলে প্রাতিষ্ঠানিক বৈষম্যের একটা নথিবদ্ধ প্রমাণ, যা স্টার্লিং ডোমিনিয়নের সম্মান তো ধুলোয় মেশাবেই, সাথে সাথে কড়া সরকারি তদন্তের মুখেও ফেলে দেবে। খবরটা বোর্ডরুমের বাইরে যাওয়ার আগেই তাকে পুরো বিষয়টা নিজের নিয়ন্ত্রণে আনতে হবে। বিক্রম তার কম্পিউটার খুলল আর কর্মীদের জন্য একটা নির্দেশিকা টাইপ করতে শুরু করল। তার আঙুলগুলো কিবোর্ডে খুব দ্রুত চলছিল। সে এমনভাবে শব্দগুলো সাজালো যাতে মনে হয় সে ব্যাংককে বাঁচানোর চেষ্টা করছে। গোপনীয় নির্দেশিকা, সিইওর অনুমোদন সাপেক্ষে। বিষয়, গ্রাহকের গোপনীয়তা রক্ষা। এখন থেকে কোনো কর্মী বাইরের কারো সাথে ক্লায়েন্টের লেনদেন, বিবাদ বা কাস্টমার সার্ভিস সংক্রান্ত কোনো ঘটনা নিয়ে আলোচনা করতে পারবেন না। নিয়ম ভাঙলে চাকরি পর্যন্ত যেতে পারে। বিক্রম ভাষাটা খুব সাবধানে পড়ল। কোথাও অরিজিৎ সেন বা লবি ঘটনার সরাসরি উল্লেখ নেই। বাইরে থেকে দেখলে মনে হবে এটা গ্রাহকদের গোপনীয়তা রক্ষার একটা বৈধ নির্দেশ, কিন্তু বাস্তবে এটা লবির ঘটনার সমস্ত সাক্ষীদের মুখ বন্ধ করে দেওয়ার একটা নিখুঁত চাল। সে মুহূর্তের মধ্যে নির্দেশিকাটা ব্যাংকের সব বিভাগে পাঠিয়ে দিল। এরপর তার আত্মবিশ্বাস কিছুটা ফিরে এলো। সে বিকাশ হালদারকে সরাসরি ফোন করল। অরিজিৎ সেনের বিষয়টা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি পরিকল্পিত। বিক্রম ভূমিকা ছাড়াই শুরু করল। এটা কোনো সাধারণ কাস্টমার সার্ভিস ফেলিয়ার নয়। অরিজিৎ উচ্ছে করে এই ঝামেলার পরিস্থিতিটা তৈরি করেছে। সে পরিচয় গোপন করে নিয়মের তোয়াক্কা না করে ব্যাংকে এসেছে, আর তারপর আমার নেওয়া নিরাপত্তার পদক্ষেপগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ইনভেস্টমেন্টের শর্তে আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বিকাশ হালদারের গলায় আগ্রহ শোনা গেল। বিক্রমের যুক্তিগুলো তার মনে ধরছিল। যদি সে সত্যি ইনভেস্টমেন্টের শর্তে চাপ দেওয়ার জন্য এই ঘটনাটা সাজিয়ে থাকে, তাহলে বোর্ড কোনোভাবেই একজন বিনিয়োগকারীর এই ধরনের হুমকির কাছে মাথা নোয়াতে পারে না। বিক্রমের মুখে এক চিলেফ হাসি ফুটল। শিকারের গল্পটা সে সফলভাবে শিকারীর গল্পে বদলে দিতে পেরেছে। এরপর সে রঞ্জনাকে নিজের অফিসে ডাকল। অরিজিৎ সেনের তদন্তটা আরও বাড়াতে হবে। বিক্রম সরাসরি বলল, আমি চাই স্টার্লিং ডোমিনিয়নের সাথে তার আর্থিক সম্পর্কের প্রতিটা দিক কড়া নজরদারিতে রাখা হোক। রঞ্জনা তার ফোল্ডার খুলে বলল,
ইস্যু করা ব্যাংক নিশ্চিত করেছে যে ৩ কোটি টাকার চেকটা একদম আসল। সিন ক্যাপিটাল সমস্ত সাধারণ কমপ্লায়েন্স রিভিউ পার করে এসেছে। তদন্ত চালিয়ে যাওয়ার মতো কোনো প্রমাণ এখন আর নেই। বিক্রমের চোয়াল শক্ত হয়ে গেল। আমি তোমাকে প্রমাণ তৈরি করতে বলছি না রঞ্জনা, আমি তোমাকে বলছি এই অস্বাভাবিক পরিস্থিতির জন্য উপযুক্ত যাচাইয়ের ব্যবস্থা করতে। আপনি নির্দিষ্টভাবে কি তদন্ত করতে চাইছেন? রঞ্জনা সাবধানে জিজ্ঞেস করল। অরিজিতের পরিচয় জানার আগে কেন ওই এনহ্যান্সড রিভিউ বা অতিরিক্ত যাচাই করাটা জরুরি ছিল, আমাকে তার একটা আইনি আর পোক্ত কারণ খুঁজে বের করে দাও। বিক্রমের গলা এবার হুমকির সুর স্পষ্ট। মনে রেখো রঞ্জনা, কমপ্লায়েন্সের বড় পদে থাকতে গেলে এক্সিকিউটিভদের সমর্থন লাগে। রঞ্জনা পরিষ্কার বুঝতে পারল বিক্রম তাকে কি করতে বাধ্য করছে। বিক্রম নিজের বৈষম্যমূলক আচরণের জন্য এখন অতীতের একটা ভুয়ো কারণ সাজাতে চাইছে, আর রঞ্জনা রাজি না হলে তার কেরিয়ার শেষ। সে বিক্রমের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমি আমাদের নিয়মগুলো দেখে কোনো উপযুক্ত কারণ থাকলে নথিবদ্ধ করে দেব। বিক্রম হাসল। দারুণ, আজ অফিস ছুটির আগেই আমার প্রাথমিক রিপোর্টটা চাই। রঞ্জনা নিজের অফিসে ফিরে গেল। ২০ বছর ধরে সে অত্যন্ত সততার সাথে নিজের কেরিয়ার তৈরি করেছে, আর আজ বিক্রম তাকে সেই সব কিছু বিসর্জন দিতে বলছে। সে তার সিকিওর টার্মিনাল খুলল এবং বিক্রম তাকে ঠিক যে কথাগুলো বলেছিল ব্যাংকের স্থায়ী আর্কাইভে হুবহু সেটাই টাইপ করে সেভ করে রাখল। অরিজিতের পরিচয় জানার আগে কেন ওই এনহ্যান্সড রিভিউ বা অতিরিক্ত যাচাই করাটা জরুরি ছিল, আমাকে তার একটা আইনি আর পোক্ত কারণ খুঁজে বের করে দাও। এই নির্দেশটা স্টার্লিং ডোমিনিয়লের ইলেকট্রনিক রেকর্ডে চিরকালের জন্য থেকে যাবে। যখন বিক্রম ভেবে নেবে যে সবাই সব ভুলে গেছে, তখনও। লিফটের দরজা খুলল। বিক্রম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে লবিতে পা রাখল। তার পেছনেই অমিতাভ রায়, আর সবার শেষে অরিজিৎ এবং মায়া। সন্ধে নেমে আসছে, সাধারণ গ্রাহকরা অনেকক্ষণ আগেই চলে গেছে। ফাঁকা লবির চকচকে মার্বেলের ওপরের আলো পড়ে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ তৈরি করেছে। এখানেই বিক্রম অরিজিৎকে শেষ অপমানটা করার পরিকল্পনা করেছিল। ছেঁড়া চেকের টুকরোগুলো আনুষ্ঠানিকভাবে জালিয়াতি তদন্তের ফাইলে জমা করতে হবে। রঞ্জনাকে নির্দেশ দিল বিক্রম। তার গলাটা এমন শোনালো যেন তার কথার ওপর কেউ কথা বলতে পারবে না। বিক্রম খুব সাবধানে এই মুহূর্তটার পরিকল্পনা করেছিল। অরিজিৎ সারা বিকেল ওই ছেঁড়া টুকরোগুলো সযত্নে নিজের কাছে রেখেছিল। এবার বিক্রম তাকে দিয়ে সেই টুকরোগুলোই প্রমাণ হিসেবে জমা করাবে। যে জালিয়াতির তদন্তকে অরিজিৎ বৈষম্যমূলক বলে দাবি করছিল, ঠিক সেই তদন্তের নামেই। অরিজিৎ যদি টুকরোগুলো দিতে না চায় তাহলে তাকে সন্দেহজনক মনে হবে, আর যদি দেয় তাহলে প্রমাণ হবে বিক্রমের তদন্তটাই সঠিক ছিল। অরিজিৎ খুব শান্ত পায়ে সেই কাউন্টারের দিকে এগিয়ে গেল যেখানে কয়েক ঘন্টা আগে ঝামেলাটা শুরু হয়েছিল। একটা পরিষ্কার প্লাস্টিকের খামের ভেতর ৩ কোটি টাকার চেকের ছেঁড়া টুকরোগুলো রাখা। আপনি এগুলো আপনার ফাইলের জন্য চাইছেন? অরিজিৎ খুব স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, এগুলো সেই অস্বাভাবিক লেনদেনের প্রমাণ যার জন্য আমাদের অতিরিক্ত যাচাই করতে হয়েছিল। অবশ্যই। আমি খামটা বাড়িয়ে দিয়ে বললাম, রঞ্জনা, আপনি কি ঠিক কি জমা নিচ্ছেন তার একটা আনুষ্ঠানিক রসিদ তৈরি করে দেবেন? বিক্রমের হাসিটা একটু ম্লান হয়ে গেল। সে ভেবেছিল অরিজিৎ বাধা দেবে, কিন্তু এত সহজে রাজি হয়ে যাবে সেটা সে আশা করেনি। রঞ্জনা অত্যন্ত নিখুঁতভাবে ফর্ম পূরণ করতে শুরু করল। চেকের পরিমাণ, সার্টিফিকেট নাম্বার, টুকরোগুলো রাখার সবকিছু নথিবদ্ধ করা হলো। অরিজিৎ শান্তভাবে পুরোটা দেখল এবং সই করল। বিক্রম এই পুরো আমলাতান্ত্রিক নাটক দেখে বিরক্ত হচ্ছিল। আপনি ছেঁড়া কাগজকে কোর্টরুমের প্রমাণের মতো ব্যবহার করছেন? অরিজিৎ সরাসরি বিক্রমের চোখের দিকে তাকালো। রেকর্ড বা নথিপত্র যখন আপনাদের নিয়ন্ত্রণে থাকে তখন আপনারা কি করতে পারেন সেটা আপনি আমায় শিখিয়ে দিয়েছেন। কথাটা বিক্রমের গায়ে চাবুকের মতো লাগল। অরিজিৎ আসলে সেই পাল্টে যাওয়া ইনসিডেন্ট রিপোর্ট আর জালিয়াতির শ্রেণী বিভাগের কথাই মনে করিয়ে দিচ্ছিল। মায়া তার ফাইলটা খুলল। যেহেতু আমরা রেকর্ড আর নথিপত্র নিয়ে কথা বলছি, তাই মিস্টার সেনের লেনদেনের উপর আপনারা যে ফ্রড এসকালেশন স্ট্যান্ডার্ড বা জালিয়াতির নিয়মগুলো প্রয়োগ করেছিলেন, আমি সেগুলো দেখতে চাই। বিক্রম সাথে সাথে প্রতিবাদ করে উঠল, আমাদের অভ্যন্তরীণ নিয়মগুলো গ্রাহকদের দেখার জন্য নয়। সাধারণ অবস্থায় সেটা ঠিক, কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট চুক্তির 12.4 ধারা অনুযায়ী আমরা চাইলেই স্টার্লিং ডোমিনিয়ন আমাদের সমস্ত পলিসি আর নিয়মকানুন দেখাতে বাধ্য। বিক্রমের পায়ের তলা মাটি সরে যেতে অনুভব করল। ওই ধারাটা তো শুধু ইনভেস্টমেন্টের পলিসির জন্য, কাস্টমার সার্ভিসের জন্য নয়। যখন আপনাদের কাস্টমার সার্ভিসের নিয়মগুলোকে একজন ইনভেস্টরকে সন্দেহ করার জন্য ব্যবহার করা হয়, তখন এই পার্থক্যটার আর কোনো মানে থাকে না। মায়া কড়া গলায় জবাব দিল। অমিতাভ রায় মায়ার দেখানো চুক্তির অংশটা পড়লেন। মায়ার দাবিটা যুক্তিসঙ্গত। আমরা আমাদের নিয়মকানুনের একটা সাধারণ পরিসংখ্যান তাদের দিতেই পারি। বিক্রম আবার বাধা দিল, কিন্তু অমিতাভ রায় তাকে থামিয়ে দিলেন। বিক্রম, এটা এখন আর সাধারণ কাস্টমার রিলেশনের পর্যায়ে নেই। সেন ক্যাপিটালের এটা জানার অধিকার আছে যে তাদের ভবিষ্যৎ পার্টনার কিভাবে সিদ্ধান্ত নেয়। মায়া রঞ্জনার দিকে তাকালো।
মিস্টার সেনের ট্রানজ্যাকশনটাকে অতিরিক্ত যাচাইয়ের খাতায় ফেলার জন্য ঠিক কোন কোন মাপকাঠি ব্যবহার করা হয়েছিল আমার তার নির্দিষ্ট নথিপত্র লাগবে। রঞ্জনা মাথা নাড়ল। সে জানত কাজটা কতটা জটিল। আমি কাল সকালের মধ্যে এটা তৈরি করে রাখব। বিক্রম বুঝতে পারল তার নিজের পাতা ফাঁদেই সে আটকা পড়েছে। অরিজিৎকে বিপদে ফেলার বদলে সে স্টার্লিং ডোমিনিয়নের পুরো ফ্রড ডিটেকশন সিস্টেমটাকে বাইরের তদন্তের মুখে ঠেলে দিয়েছে। লবি একদম ফাঁকা হয়ে গেছে। রঞ্জনা তার কম্পিউটারে মায়ার চাওয়া তথ্যগুলো খুঁজতে শুরু করল। আর তখনই সে এমন একটা জিনিস দেখতে পেল যা তাকে চমকে দিল। বিগত 18 মাসের রেকর্ডে দেখা যাচ্ছে অরিজিতের চেকের ক্ষেত্রে যে মাপকাঠিগুলো ব্যবহার করে অতিরিক্ত যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক একই মাপকাঠিতে আরও শত শত ট্রানজ্যাকশন আটকানো হয়েছে। ডেটাগুলো থেকে একটা স্পষ্ট প্যাটার্ন বেরিয়ে আসছিল। বিক্রমের ওই চেক ছেঁড়ার সিদ্ধান্তটা শুধু রাগের মাথায় করা কোনো বিচ্ছিন্ন ভুল ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত এবং পদ্ধতিগত বৈষম্য। স্টার্লিং ডোমিনিয়নের 15 তলার কনফারেন্স রুমটা এখন একটা অস্থায়ী ওয়ার রুমে পরিণত হয়েছে। মেহগানি কাঠের টেবিলের ওপর খাবারগুলো ঠান্ডা হচ্ছে। মায়া আর রঞ্জনা ল্যাপটপ আর নথিপত্রের স্তূপের ভেতর ডুবে আছে। কাঁচের জানালার পাশে বিক্রম অস্থিরভাবে পায়চারি করছে। মায়া যতবার নতুন কোনো ডকুমেন্ট চাইছে, বিক্রমের আত্মবিশ্বাস ততটাই ভেঙে পড়ছে। অমিতাভ রায় টেবিলের মাথায় বসে আছেন। তার ফোনে সমানে উদ্বিগ্ন বোর্ড মেম্বারদের মেসেজ ঢুকছে। বিকাশ হালদার খুব সাবধানে দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালেন, যাতে এমন কোনো কথা বাইরে না যায় যা ব্যাংকের আইনি দায়বদ্ধতা বাড়িয়ে দিতে পারে। প্রাথমিক ডেটা বের করা হয়ে গেছে, রঞ্জনা জানালো। ঘণ্টার পর ঘণ্টা জটিল সব ডেটাবেস ঘাটার ক্লান্তি তার গলায় স্পষ্ট। আপনারা প্রস্তুত থাকলে আমি পুরো ফলাফলটা স্ক্রিনে দেখাতে পারি। মায়া তার স্ক্রিন থেকে চোখ তুলল। এতক্ষণ সে ইনভেস্টমেন্ট চুক্তির নিয়মগুলোর সাথে এই ডেটাগুলো মিলিয়ে দেখছিল। আপনাদের নিয়মের অধীনে যা যা তথ্য পাওয়ার কথা তার সব কিছু আমাদের দেখান। রঞ্জনা তার ল্যাপটপটা কনফারেন্স রুমের বড় প্রজেক্টরের সাথে কানেক্ট করল। দেওয়াল জোড়া বিশাল স্ক্রিনে বেশ কিছু চার্ট আর টেবিল ফুটে উঠল। ভৌগোলিক এলাকা, গ্রাহকদের ত্বরণ আর ভেরিফিকেশনের ফলাফলের উপর ভিত্তি করে লেনদেনের ডেটাগুলো সাজানো ছিল। প্যাটার্নটা এতটাই স্পষ্ট ছিল যে সেটা বুঝতে কারোর অসুবিধা হলো না। নির্দিষ্ট কিছু এলাকার গ্রাহকদের বড় অঙ্কের সার্টিফাইড চেকের ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়তে হয়েছিল, যার হার অন্যান্য এলাকার তুলনায় ভয়ঙ্কর রকমের বেশি। পার্থক্যটা কোনো সামান্য বিষয় ছিল না, এটা রীতিমতো চমকে দেওয়ার মতো ছিল। এই সংখ্যাগুলো ঠিক হতে পারে না, বিক্রম বলে উঠল, যদিও তার গলার আওয়াজে আগের সেই জোরটা আর ছিল না। অন্য মাপকাঠি দিয়ে ডেটাটা আবার চেক করো। রঞ্জনা খুব শান্তভাবে নিজের কাজের পদ্ধতিটা আবার চেক করে বলল, ডেটা একদম ঠিক আছে। নির্দিষ্ট এই 23টা জিপ কোড বা এলাকা থেকে আসা গ্রাহকরা $50,000 ওপরের লেনদেনে 68% ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়েছেন, যেখানে অন্য এলাকার গ্রাহকদের ক্ষেত্রে এই হারটা মাত্র 11%। মায়া তার ফোনের ম্যাপ খুলে ভৌগোলিক অবস্থানটা মিলিয়ে দেখল। এই 23টা জিপ কোড আসলে শহরের সেই এলাকাগুলোর যেখানে মূলত কৃষ্ণাঙ্গ এবং অল্প সংখ্যক লোকেদের বাস। এটা নেহাতি একটা কাকতালীয় ব্যাপার, বিক্রম জেদ ধরে বলল। আমাদের সিস্টেম শুধু ঝুঁকির কারণগুলো বিচার করে, গ্রাহকদের বর্ণ বা জাত নয়। অমিতাভ রায় সামনের দিকে ঝুঁকে এসে আরও খুঁটিয়ে ডেটাগুলো দেখতে লাগলেন। এই সিস্টেম ঠিক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে? রঞ্জনা অন্য একটা স্ক্রিন খুলল, যেখানে ব্যাংকের পলিসি বা নিয়মগুলো লেখা ছিল। এলাকায় জালিয়াতির ইতিহাস, ব্যবসার রেজিস্ট্রেশনের জায়গা, কোথা থেকে লেনদেন হচ্ছে, ব্যাংকের সাথে গ্রাহকের কতদিনের সম্পর্ক, আর তার সাথে প্রোফাইল কনসিস্টেন্সি ইন্ডিকেটর নামের একটা বিষয়। প্রোফাইল কনসিস্টেন্সি ইন্ডিকেটর এটা একটু বুঝিয়ে বলবেন? মায়া জানতে চাইল। বিক্রম স্ক্রিনের দিকে এগিয়ে গেল। এগুলো ভেরিফিকেশনের সাধারণ কিছু মাপকাঠি। এর মাধ্যমে আমরা গ্রাহকের আচরণ বা কাগজপত্রের মধ্যে থাকা কোনো অস্বাভাবিক বিষয় ধরতে পারি। যেমন? অমিতাভ রায় জোর দিয়ে জিজ্ঞেস করলেন। রঞ্জনা বিস্তারিত নিয়মগুলো স্ক্রিনে তুলে ধরল। গ্রাহকের চেহারা আর লেনদেনের টাকার অঙ্কের মধ্যে অসামঞ্জস্য, তার পেশা আর চেকের মূল্যের মধ্যে ফারাক, বড় অঙ্কের লেনদেনের সময় অস্বাভাবিক পোশাক বা অদ্ভুত আচরণ। কথাগুলো শোনার পর পুরো কনফারেন্স রুমটা নিস্তব্ধ হয়ে গেল। এর আসল মানেটা সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। অরিজিৎ এতক্ষণ টেবিলের ধারে নিজের জায়গায় চুপচাপ বসেছিল, কিন্তু ডেটাগুলো দেখার পর তার মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল। আপনি তো এটাকে রীতিমতো একটা সিস্টেমে পরিণত করেছেন। আমরা জালিয়াতি রোধ করার কাজটাকে সিস্টেমেটিক করেছি। প্রত্যেকটা বড় ব্যাংকই ভৌগোলিক আর আচরণের ওপর ভিত্তি করে ঝুঁকির বিচার করে। আমাকে এই পলিসির অনুমোদনের রেকর্ডগুলো দেখাও, নির্দেশ দিলেন অমিতাভ রায়। রঞ্জনা পলিসি অনুমোদনের ডেটাবেসে ঢুকল। এই এনহ্যান্সড ভেরিফিকেশন বা অতিরিক্ত যাচাইয়ের পদ্ধতিটা 18 মাস আগে চালু করা হয়েছিল, আর এর প্রাথমিক অনুমোদনটা এসেছিল খোদ সিইওর অ্যাকাউন্ট থেকে।
অনুমোদনের লগে বিক্রমের নামটা পরিষ্কার জলজল করছিল, সাথে সময় আর তারিখও দেওয়া ছিল, যা প্রমাণ করছিল যে বিক্রম নিজে এই সিস্টেমের প্রত্যেকটা নিয়ম খুঁটিয়ে দেখে সই করেছিল। মায়া তার নোটসের সাথে পলিসির নিয়মগুলো মেলাতে লাগল। এই নিয়মের কোথাও সরাসরি বর্ণ বা জাতের কথা বলা নেই ঠিকই, কিন্তু এটা এমন একটা পরিস্থিতি তৈরি করে যা ইচ্ছে করে অল্প সংখ্যক গ্রাহকদেরই বেশি টার্গেট করে। এটা শুধু হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ লেনদেনগুলোকে টার্গেট করে। নির্দিষ্ট কোনো এলাকা থেকে যদি বেশি জালিয়াতির অ্যালার্ট আসে, তাহলে সেটা তো আর বৈষম্য নয়, সেটা হলো ডেটার ওপর ভিত্তি করে ঝুঁকি কমানোর ব্যবস্থা। অবশেষে বিকাশ হালদার মুখ খুললেন। যথাযথ আইনি পর্যালোচনা ছাড়া ব্যাংকের সাধারণ কমপ্লায়েন্স পলিসিকে বৈষম্যমূলক বলে দাগিয়ে দেওয়ার আগে বোর্ডের খুব সতর্ক হওয়া উচিত। তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালেন অমিতাভ রায়। বিকাশ, এই সিস্টেমের কারণে কি ঘটছে, বোর্ড কি কখনো সেই ফলাফলগুলো খতিয়ে দেখেছিল? আমরা তো প্রতি 3 মাস অন্তর জালিয়াতি কমার পরিসংখ্যানগুলো দেখতাম। বিক্রম তো রিপোর্ট দিত যে জালিয়াতি অনেক কমেছে আর অনেক টাকা বাঁচানো গেছে, কিন্তু ঠিক কোন গ্রাহকদের ওপর এর প্রভাব পড়ছে সেটা কি আপনারা কখনো খতিয়ে দেখেছিলেন? অরিজিৎ খুব শান্ত গলায় জিজ্ঞেস করল। বিকাশ হালদারের নীরবতাই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিল। রঞ্জনা পলিসি অনুমোদনের রেকর্ডগুলো আরও ঘাঁটতে গিয়ে সিস্টেমের ভেতরে লুকিয়ে থাকা আরও কিছু স্তর আবিষ্কার করল। চালু হওয়ার পর থেকে এই নিয়মগুলো 6 বার আপডেট করা হয়েছিল। প্রত্যেকবার নতুন নতুন মাপকাঠি যোগ করা হয়েছে বা পুরনো নিয়মগুলো বদলানো হয়েছে, আর সবকটাতেই বিক্রম নিজে অনুমোদন দিয়েছেন। মায়া লক্ষ্য করল, বিক্রম এবার অনুভব করতে শুরু করল যে চারপাশের দেওয়ালগুলো যেন তাকে চেপে ধরছে। নিজের বৈষম্যমূলক চিন্তাধারাকে একটা সাধারণ নিয়মের মোড়কে ঢাকার জন্য সে যে পলিসিটা তৈরি করেছিল, আজ সেটাই সবার সামনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বদল তো কাজের পারফরম্যান্স আর জালিয়াতি কমার ডেটার উপর ভিত্তি করেই করা হয়েছিল। বিক্রম মরিয়া হয়ে বলল, কার পারফরম্যান্স? আপনার কর্মীদের সমস্যা ধরার ক্ষমতা, নাকি আপনার তৈরি করা সিস্টেমের সমস্যা তৈরি করার ক্ষমতা? প্রশ্নটা একেবারে সমস্যার মূলে গিয়ে আঘাত করল। বিক্রম এমন একটা সিস্টেম তৈরি করেছিল যা স্বয়ংক্রিয়ভাবে তার ব্যক্তিগত চিন্তাধারার উপর ভিত্তি করে ঠিক করে দিত যে কোন গ্রাহককে সন্দেহজনক বলে মনে হবে, আর তারপর সেই মন গড়া সন্দেহটাকেই সে কর্মীদের কাছে একটা নিরপেক্ষ মাপকাঠি হিসাবে পেশ করত। অমিতাভ রায় শহরের ভৌগোলিক ম্যাপটার দিকে তাকিয়েছিলেন, যেখানে অতিরিক্ত যাচাইয়ের হারগুলো রঙের মাধ্যমে দেখানো হয়েছিল। প্যাটার্নটা এতটাই স্পষ্ট ছিল যে মনে হচ্ছিল এটা নির্দিষ্ট কোনো এলাকা বা সম্প্রদায়কে দূরে সরিয়ে রাখার একটা নিখুঁত উদাহরণ। বিক্রম, বোর্ড কিভাবে এই বিশাল অসামঞ্জস্যটা কখনো দেখতে পারল না? কারণ আপনারা কখনো দেখতে চাননি। বিক্রমের এতক্ষণের চাপা রাগটা এবার বেরিয়ে এলো। আপনারা শুধু চেয়েছিলেন জালিয়াতির কারণে যেন ব্যাংকের লোকসান কমে আর নিয়মকানুন যেন ঠিক থাকে। আমি আপনাদের সেই দুটো জিনিসই এনে দিয়েছিলাম, কিন্তু কার ক্ষতি করে? অমিতাভ রায় ধমকে উঠলেন। অরিজিৎ খুব ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে জিপকোডের ম্যাপটার দিকে এগিয়ে গেল। ডিটাটার দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে সে সরাসরি বিক্রমের দিকে ঘুরল। আপনি আজ সকালে আমাকে দেখে হঠাৎ করে বিচার করেননি। আপনি আপনার এই বৈষম্যমূলক ভাবনাটাকে অনেক আগে থেকেই ব্যাংকের সিস্টেমের ভেতরে গেঁথে রেখেছিলেন। স্টার্লিং ডোমিনিয়নের বিশাল বহুতলটা এখন প্রায় জনশূন্য। রাত 11:47 বাজে। কমপ্লায়েন্স বিভাগের ফাঁকা ফ্লোরে শুধু রঞ্জনা একা কাজ করছে। তার ডেস্ক ল্যাম্পের আলোতে শুধু কিছু প্রিন্টেড রিপোর্ট আর অনুমোদনের খাতা দেখা যাচ্ছে। বাকি সবাই কয়েক ঘন্টা আগেই বাড়ি চলে গেছে, কিন্তু একটা শেষ অডিট ট্রেইল চেক না করে রঞ্জনা কিছুতেই উঠতে পারছিল না। বিক্রমের কাজগুলোর সময়কাল নিয়ে তার মনের মধ্যে কোথায় যেন একটা খটকা লাগছিল, একটা অদ্ভুত অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে ব্যাংকের ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা খুলল আর অরিজিৎ আর বিক্রমের লবির সেই আসল ঘটনাটার আসল রিপোর্টটা বের করল। এই সিস্টেমে কোনো কিছু পাল্টানো হলে সেটা স্বয়ংক্রিয়ভাবে নথিবদ্ধ হয়ে যায়, একটা ইলেকট্রনিক ছাপ থেকে যায়, যা সিইওর ক্ষমতা দিয়েও পুরোপুরি মোছা সম্ভব নয়। স্ক্রিনে যা ফুটে উঠল তা দেখে রঞ্জনার হাত কাঁপতে শুরু করল। সোমবার সকাল 10:23 যে আসল রিপোর্টটা জমা দেওয়া হয়েছিল, তাতে লেখা ছিল পরিচয়হীন গ্রাহকের জমা দেওয়া সন্দেহজনক জাল চেক, জালিয়াতি রুদ্ধে খোদ সিইওর হস্তক্ষেপ। কিন্তু এখনই একই রিপোর্টের ভাষায় লেখা আছে অস্বাভাবিক লেনদেনের কারণে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন, সাধারণ সিকিউরিটি প্রোটোকল মেনে চলা হয়েছে। রিপোর্টটা পরিবর্তন করার সময় দেখাচ্ছে সকাল 11:14। ঠিক 11 মিনিট আগে লবিতে অমিতাভ রায় অরিজিৎকে স্যার বলে সম্বোধন করেছিলেন। রঞ্জনা বিল্ডিংয়ের ইলেকট্রনিক অ্যাক্সেস লগসগুলোর সাথে এই সময়টা মিলিয়ে দেখল। সকাল 11:14 এক্সিকিউটিভ ফ্লোরে মাত্র 3 জন উপস্থিত ছিল: বিক্রম,
অমিতাভ রায় আর বিক্রমের অ্যাসিস্ট্যান্ট সারা। কিন্তু সারা তখন বোর্ডরুমে জরুরি মিটিংয়ের কাগজ গোছাচ্ছিল, আর অমিতাভ রায় তখন অরিজিতের সাথে নিচে লবিতে ছিলেন। রিপোর্টটা বদলানোর সুযোগ আর কারণ দুটোই একমাত্র বিক্রমেরই ছিল। রঞ্জনার সাথে সাথে পলিসি অনুমোদনের ট্রেলটা প্রিন্ট করল আর বিক্রমের অ্যাকাউন্টের সাথে মিলিয়ে দেখল। রিপোর্টটা পরিবর্তন করা হয়েছে বিক্রমের প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট থেকে। এই ধরনের সেন্সিটিভ নথিপত্র বদলাতে গেলে পাসওয়ার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক কনফার্মেশনও লাগে। কোনো সাধারণ অ্যাসিস্ট্যান্টের পক্ষে এই সিকিউরিটি ভাঙা সম্ভব নয়। রঞ্জনা আরও মন দিয়ে পরিবর্তনগুলো দেখল। আসল রিপোর্টে অরিজিৎকে সরাসরি একজন অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, কিন্তু বদলানো রিপোর্টে বিক্রমের ওই আক্রমণাত্মক কাজগুলোকে সতর্কতা আর যাচাই প্রক্রিয়া বলে চালানো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আসল রিপোর্ট থেকে অনেক কিছু পুরোপুরি মুছে ফেলা হয়েছিল। বিক্রম লবিতে দাঁড়িয়ে অরিজিৎকে যে কথাগুলো বলেছিল, সেই ৩ কোটি টাকার জাল চেক বলা থেকে শুরু করে সিকিউরিটি টাকার হুমকি, সবকিছু মুছে ফেলা হয়েছে। তার বদলে ব্যাংকের সাধারণ নিয়মকানুনের কথা লেখা হয়েছে। অরিজিৎ যে আসলে কয়েকশো কোটি টাকার মালিক, সেটা জানতে পেরেই কেউ অত্যন্ত চালাকির সাথে বিক্রমের আচরণের সমস্ত কলঙ্ক মুছে তাকে পরিষ্কার প্রমাণ করার চেষ্টা করেছে। ঠিক তখন রঞ্জনার ফোনে অমিতাভ রায়ের একটা মেসেজ এলো। সকালের মিটিংয়ের আগে আর কোনো নতুন তথ্য পাওয়া গেল? রঞ্জনা স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছিল সে যা আবিষ্কার করেছে তা শুধু একটা সাধারণ ঝামেলার মধ্যে আটকে নেই। বৈষম্য করাটা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু এটা তো রীতিমতো অপরাধ। রাত 11:58 রঞ্জনা সরাসরি অমিতাভ রায়কে ফোন করল। আমি এমন কিছু পেয়েছি যা আপনার এক্ষুনি দেখা দরকার। 20 মিনিটের মধ্যে অমিতাভ রায়, মায়া আর অরিজিৎ সেখানে এসে হাজির হল। তাদের সবার চোখ মুখে ক্লান্তির ছাপ, কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ। রঞ্জনা তাদের পুরো সিস্টেমের কাজটা বুঝিয়ে দিল, কিভাবে সিস্টেম প্রত্যেকটা পরিবর্তন ট্র্যাক করে এবং কিভাবে সিইও লেভেলের অনুমতি ছাড়া এই ইনসিডেন্ট রিপোর্ট বদলানো সম্ভব নয়, সব কিছু খুঁটিয়ে বোঝালো। অরিজিৎ রিপোর্ট বদলানোর আগের আর পরের অংশটা নীরবে পড়ল। রঞ্জনার কথা শেষ হওয়ার পর সে এক অদ্ভুত ঠান্ডা দৃষ্টিতে সবার দিকে তাকালো। অপমানটা তখন হয়েছিল যখন সে ভেবেছিল আমি কেউ না, কিন্তু এই রিপোর্টটা বদলানো হয়েছে তখন যখন সে জেনে গেছে আমি আসলে কে। অমিতাভ রায়ের আসল প্রভাবটা সাথে সাথে বুঝতে পারলেন। বিক্রম যখন বুঝতে পারল যে এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, তখন সে নিজেকে বাঁচাতে ব্যাংকের সরকারি নথিপত্র পাল্টে ফেলেছে। মায়া তার ট্যাবলেটে লকগুলো পরীক্ষা করতে করতে বলল, এর ফলে পুরো বিষয়টা বদলে গেল। আমরা এখন আর শুধু বৈষম্যের বিরুদ্ধে লড়ছি না, আমরা এখন প্রমাণ লোপাট আর নথিপত্র জালিয়াতির বিরুদ্ধে লড়ছি। বিক্রম হয়তো বলবে যে তার কোনো কর্মী সাধারণ ভুল শুধরে দিয়েছে। অমিতাভ রায় ভুরু কুচকিয়ে চিন্তিত গলায় বললেন। রঞ্জনা মাথা নাড়ল। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী সেটা অসম্ভব। নথিপত্রের এই ধরনের পরিবর্তন করতে গেলে এক্সিকিউটিভ অ্যাথেন্টিকেশন লাগে, যা অন্য কাউকে দিয়ে করানো যায় না। অরিজিতের চোখ তখনও বিক্রমের মুছে ফেলা ওই কথাগুলোর দিকে আটকে আছে। সে ভালো করেই জানত ওই কথাগুলো যদি রেকর্ডে থেকে যায় তবে বিক্রমের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। আমি মঙ্গলবার সকাল 9টায় বোর্ডের একটা এমার্জেন্সি মিটিং ডাকছি। বিক্রমকে সরাসরি এর জবাব দিতে হবে। সবাই যখন বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন অরিজিৎ দেওয়া প্রমাণের কপিগুলো হাতে নিয়ে ধীর পায়ে লিফটের দিকে এগিয়ে গেল। নিচে লবিটা এখন অন্ধকার আর ফাঁকা, কিন্তু যে ইলেকট্রনিক সিস্টেম বিক্রমের অপরাধগুলোকে নিখুঁতভাবে ধরে রেখেছিল তা অন্ধকারেও নিঃশব্দে কাজ করে যাচ্ছিল। ওপরের এক্সিকিউটিভ ফ্লোরের জানালা দিয়ে বিক্রম দেখছিল অরিজিতের বাড়িটা বিল্ডিং থেকে বেরিয়ে যাচ্ছে। সে এত রাত পর্যন্ত অফিসে বসে আইনজীবীদের সাথে কথা বলছিল আর বাঁচার রাস্তা খুঁজছিল। সে জানত কাল সকালটা হয়তো তার কেরিয়ারের শেষ দিন হতে চলেছে। একমাত্র যদি সে ভোরের আগে এই যুদ্ধ ময়দানটাকে পুরোপুরি উল্টে দিতে পারে, তবেই তার বাঁচার আশা আছে। মঙ্গলবার সকালে স্টার্লিং ডমিনিয়নের এক্সিকিউটিভ কনফারেন্স রুমে এক থমথমে নীরবতা বিরাজ করছিল। সকাল ঠিক 9টায় অরিজিৎ আর মায়া ঘরে ঢুকল। তাদের হাতে থাকা ব্রিফকেসগুলো সারা রাত ধরে জোগাড় করা প্রমাণের কাগজপত্রে ঢাসা। আজকের এই আনুষ্ঠানিক বোর্ড মিটিং ঠিক করবে বিক্রম কি সিইও থাকবে নাকি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। বিক্রম চকচকে মেহগনি টেবিলের এক প্রান্তে বসেছিল। তার পরনের দামি স্যুটটা এখনও নিখুঁত, তার মুখে কোনো চিন্তার ছাপ নেই, কিন্তু তার আঙুলগুলো একটা লেদার পোর্টফোলিও বা ফাইলের ওপর নিঃশব্দে টোকা দিচ্ছিল। গত কয়েকটা মিটিংয়ে এই ফাইলটা তার কাছে ছিল না। অমিতাভ রায় টেবিলের মাথায় বসেছেন। তার একপাশে বিকাশ হালদার আর অন্য পাশে আরও 3 জন বোর্ড মেম্বার, যাদের এই জরুরি মিটিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে।
রঞ্জনা দেওয়ালের ধারের একটা চেয়ারে বসে আছে, তার চারপাশে স্তূপ করা কমপ্লায়েন্স রেকর্ড আর অডিট ট্রেল, যা প্রমাণ করছে যে বিক্রম কিভাবে সিস্টেম্যাটিক্যালি ইনসিডেন্ট রিপোর্টটা পাল্টেছিল। আগের মিটিংগুলোর চেয়ে আজকের পরিবেশটা ছিল একদম আলাদা, অনেক বেশি আনুষ্ঠানিক আর অনেক বেশি চূড়ান্ত। অমিতাভ রায় মিটিং শুরু করলেন এবং রঞ্জনাকে তার রিপোর্ট পেশ করতে বললেন। রঞ্জনা একটু নার্ভাস থাকলেও খুব স্পষ্ট গলায় অরিজিতের আর্থিক ইতিহাস আর ওই টাকার উৎসের তদন্তের ফলাফল জানাতে শুরু করল। অতিরিক্ত যাচাইয়ে কোনো ধরনের গোলমাল পাওয়া যায়নি, রঞ্জনা ঘোষণা করল। সেন ক্যাপিটালের 3 কোটি টাকার ওই ডিপোজিটটা সম্পূর্ণ আইনি ইনভেস্টমেন্টের টাকা। এটা ফেডারেল অথরিটির কাছে নথিবদ্ধ করা আছে এবং নাম করা ব্যাংকের মাধ্যমেই ট্রান্সফার করা হয়েছে। টাকাটা পুরোপুরি বৈধ। বিক্রমের চোয়াল সামান্য শক্ত হল, কিন্তু সে চুপ করেই রইল। রঞ্জনা অত্যন্ত নিখুঁতভাবে তার সবচেয়ে বড় অস্ত্রটা বের করল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের অডিট ট্রেল বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার যে মিস্টার সেনের আসল পরিচয় জানার ঠিক 51 মিনিট পর এক্সিকিউটিভ ক্ষমতা থাকা কোনো ব্যক্তি আসল ইনসিডেন্ট রিপোর্টটা পাল্টে ফেলেছেন। সে বিক্রমের প্রথম করা অভিযোগের আগের এবং পরের রিপোর্টগুলোর কপি টেবিলের উপর রাখল। পরিবর্তনগুলো এত স্পষ্ট ছিল যে অস্বীকার করার কোনো উপায় ছিল না। অরিজিৎ যে আসলে কয়েকশো কোটি টাকার মালিক সেটা জানার পর বিক্রম সরকারি রেকর্ডে নিজের আচরণকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। অমিতাভ রায়ের চোখে মুখে এবার স্পষ্ট রাগ ফুটে উঠল। মিস্টার বিক্রম, এই পরিবর্তনের ব্যাপারে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে? অবশেষে বিক্রম মুখ খুলল। তার গলাটা শান্ত কিন্তু অত্যন্ত মাপা। ইনসিডেন্ট রিপোর্টগুলোতে তো সাধারণভাবেই ভুলভ্রান্তি ঠিক করা হয় যাতে সঠিক ভাষা আর নিয়মকানুন বজায় থাকে, কিন্তু সাধারণ ভুল ঠিক করার নামে তো আর সরাসরি বলা কথাগুলো ডিলিট করে দেওয়া যায় না বা ঘটনার বিবরণ পুরোপুরি পাল্টে দেওয়া যায় না। মায়া কড়া গলায় মাঝখান থেকে বলে উঠল। অরিজিৎ চুপচাপ বসে বিক্রমের মুখের দিকে তাকিয়েছিল। সে দেখতে চাইছিল বিক্রমের ওই সাজানো আত্মবিশ্বাসটা কখন ভাঙে। সিইও ভেবেছিল সে নিয়মের দোহাই দিয়ে বেঁচে যাবে, কিন্তু নথিপত্র জালিয়াতির প্রমাণ তার সেই আত্মরক্ষার দেওয়াল গুড়িয়ে দিয়েছিল। অমিতাভ রায় টেবিলের চারপাশের বাকি ডিরেক্টরদের দিকে তাকালেন। এই প্রমাণগুলোর ওপর ভিত্তি করে আমি এক্ষুনি বিক্রম সিংহকে বরখাস্ত করার প্রস্তাব রাখছি। তার বিরুদ্ধে ব্যাংকের নিয়ম ভাঙা, অভ্যন্তরীণ তদন্তে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে কর্পোরেট রেকর্ড জালিয়াতি করার অভিযোগ আনা হচ্ছে। 3 জন বোর্ড মেম্বার মাথা নেড়ে সম্মতি জানালেন। বিক্রমকে তাড়ানোর জন্য এই ভোটই যথেষ্ট ছিল। মনে হচ্ছিল বিক্রমের খেলা শেষ, তার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, তার সম্মান ধুলোয় মিশে যাবে আর ব্যাংকিং জগতে তার কেরিয়ার চিরকালের জন্য শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই বিক্রম তার লেদার ফাইলটা খুলে একটা মাত্র কাগজ বের করল। ভোটাভুটি শুরু হওয়ার আগে বিক্রম খুব শান্ত গলায় ঘোষণা করল, আমি এই আইনি নোটিশটা আজকের প্রসিডিংসের অফিসিয়াল রেকর্ডে জমা দিতে চাই। কাগজটার শিরোনাম পড়েই অমিতাভ রায়ের মুখের চেহারা পাল্টে গেল। বিকাশ হালদার এর পেছনের চালটা বুঝতে পেরে সামনের দিকে ঝুঁকে এলেন। বিক্রম ইনভেস্টমেন্ট চুক্তির অ্যান্টি কোয়ারশন বা জোর জুলুম বিরোধী আইনের অধীনে একটা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল। তার অভিযোগ ছিল যে অরিজিৎ ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্যে স্টার্লিং ডোমিনিয়নকে তার সিইওকে তাড়িয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে, আর সেটা না করলে অরিজিৎ তার 350 কোটি টাকার ইনভেস্টমেন্ট সরিয়ে নেবে বলে হুমকি দিচ্ছে। এরতে তো পুরো পরিস্থিতিটাই উল্টে গেল, বিকাশ হালদার চিন্তিত মুখে বললেন। মিস্টার সেনের ইনভেস্টমেন্ট আটকে থাকা অবস্থায় আমরা যদি এখন বিক্রমকে তাড়িয়ে দিই, তাহলে তো এটাই প্রমাণিত হবে যে বাইরের টাকার চাপে পড়ে আমরা ব্যাংকের ভেতরের সিদ্ধান্ত নিচ্ছি। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই বুঝতে পারল বিক্রম কি মারাত্মক একটা আইনি ফাঁদ পেতেছে। এখন যদি তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তাহলে তার অভিযোগই সত্যি বলে প্রমাণিত হবে। মনে হবে অরিজিৎ টাকার জোর খাটিয়ে ব্যাংকের ক্ষমতা কিনে নিচ্ছে। মায়া মুহূর্তের মধ্যে এর ভয়ঙ্কর প্রভাবটা বুঝতে পারল। আর ফলে সেন ক্যাপিটালকে বড়সড় আইনি প্রশ্নের মুখে পড়তে হবে। মিডিয়াতে যদি এটা প্রচার হয়ে যায় যে আমরা টাকার জোর খাটিয়ে ব্যাংকের লোকবল বদলানোর চেষ্টা করছি, তাহলে আমাদের অন্যান্য পার্টনারশিপগুলোও বিপদে পড়বে। অমিতাভ রায়ের আইনজীবীরা সাথে সাথে ফিসফিস করে তাকে আইনি বিপদের কথা বোঝাতে লাগলেন। বোর্ডের আইনজীবীরা পরামর্শ দিলেন, জোর জুলুমের এই অভিযোগের সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত বিক্রমকে যেন বরখাস্ত না করা হয়। বিক্রম বাইরে থেকে শান্ত থাকলেও
তার চোখে এক অশুভ তৃপ্তি চিকচিক করে উঠল। সে নিজেকে আসামির কাঠগড়া থেকে সরাসরি বিচারকের আসনে বসিয়ে দিয়েছে। অরিজিতের টাকার জোরকে সে এখন তার প্রতি হওয়া বৈষম্যের প্রমাণ হিসেবে নয়, বরং অনুচিত প্রভাব খাটানোর হাতিয়ার হিসেবে প্রমাণ করতে চাইছে। 1 ঘন্টার মধ্যেই স্টার্লিং ডোমিনিয়নের কর্পোরেট ওয়েবসাইট আর খবরের চ্যানেলগুলোতে বিক্রমের অত্যন্ত চতুরতার সাথে লেখা একটা বিবৃতি প্রকাশ পেল। বিবৃতিতে কোথাও অরিজিতের নাম নেওয়া হয়নি, কিন্তু সেখানে উল্লেখ ছিল যে ব্যাংক নজিরবিহীন ইনভেস্টরদের চাপের মুখে পড়েছে এবং স্টার্লিং ডোমিনিয়ন বাইরের কোনো আর্থিক প্রভাব থেকে নিজেদের স্বাধীন রাখতে বদ্ধপরিকর। মিডিয়ার প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক এবং মারাত্মক। অর্থনৈতিক খবরের রিপোর্টাররা প্রশ্ন তুলতে শুরু করল যে স্টার্লিং ডোমিনিয়নের অভ্যন্তরীণ ঝামেলায় সেন ক্যাপিটাল ঠিক কতটা কলকাঠি নাড়ছে। বোর্ড মিটিং কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়ে গেল। কনফারেন্স রুমের বাইরের করিডোরে বিক্রম আর অরিজিৎ মুখোমুখি হল। বিক্রম অরিজিতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তার গলায় ছিল বিজয়ের অহংকার। তুমি তো চেয়েছিলে সবকিছু রেকর্ড থাকুক। আমিও তো সেটাই চেয়েছিলাম। বিক্রম নিজের জ্যাকেটটা ঠিক করে লিফটের দিকে এগিয়ে গেল। কয়েক ঘন্টা আগে যে যুদ্ধটা প্রায় জেতা হয়ে গিয়েছিল, সেখানে অরিজিৎ তার প্রথম সবচেয়ে বড় হারের মুখোমুখি হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। জরুরি স্থগিতাদেশের কারণে স্টার্লিং ডোমিনিয়নের এক্সিকিউটিভ ফ্লোরে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল। বিক্রমের ওই জোর জুলুমের অভিযোগ খতিয়ে দেখার জন্য অমিতাভ রায় বোর্ডকে 48 ঘন্টার জন্য মুলতবি করে দিয়েছেন। কিন্তু অরিজিৎ, মায়া আর রঞ্জনা এখনও কনফারেন্স টেবিল ঘিরে বসে আছে, আর আইনি উপদেষ্টারা অমিতাভ রায়ের কানে কানে বাঁচার উপায় খুঁজছেন। বিক্রমের ওই হিসেবি চাল পুরো পরিস্থিতিটাই বদলে দিয়েছে। যেটা শুরু হয়েছিল বিক্রমের বরখাস্তের মিটিং হিসেবে, সেটা এখন এই তদন্তে রূপ নিয়েছে যে অরিজিৎ টাকার জোর খাটিয়ে কর্পোরেট সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করছে কিনা। মায়া তার কাগজগুলো অত্যন্ত নিখুঁতভাবে চকচকে টেবিলের ওপর সাজিয়ে রাখল। সে নতুন কোনো প্রমাণ বা মিরাকল খুঁজছিল না। বিক্রমের এই সাজানো অভিযোগকে গুড়িয়ে দেওয়ার জন্য যা যা দরকার তার সবকটা প্রমাণ তারা আগে থেকেই সযত্নে গুছিয়ে রেখেছিল। ঘটনাগুলোর সময়কালটাই হলো এখানে সবচেয়ে বড় প্রমাণ। মায়া অরিজিৎকে ফিসফিস করে বলল, বিক্রমের এই অভিযোগটা তখনই টিকবে যখন বোর্ড বিশ্বাস করবে যে সে আপনাকে অপমান করার পরেই আপনি এই সিইও তাড়ানোর দাবিগুলো তুলেছেন। সে প্রথমে ইনভেস্টমেন্ট চুক্তির কাগজটা রাখল। এই চুক্তির নিয়মকানুনগুলো অরিজিৎ স্টার্লিং ডোমিনিয়নের লবিতে পা রাখার কয়েক মাস আগে থেকেই চূড়ান্ত করা ছিল। চুক্তিতে পরিষ্কার লেখা ছিল যে বড় অঙ্কের ফান্ড ছাড়ার আগে সেন ক্যাপিটালকে এই প্রমাণ দিতে হবে যে ব্যাংক কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করে না। এরপর এলো অরিজিতের মূল্যায়নের সেই প্রোটোকল, যা 6 সপ্তাহ আগের তারিখে তৈরি। সেখানে স্পষ্ট লেখা ছিল যে কোনো ব্যাংকে ইনভেস্ট করার আগে অরিজিৎ নিজে গিয়ে কাস্টমার সার্ভিস যাচাই করে দেখে। ওই 3 কোটি টাকার ডিপোজিটটা কোনো প্রতিশোধ বা শাস্তি ছিল না। এটা ছিল অরিজিতের ইনভেস্টমেন্টের শেষ ধাপের একটা সাধারণ পরীক্ষা, যা সে প্রত্যেকটা ব্যাংকের সাথেই করে। বিক্রম সবাইকে বোঝাতে চাইছে যে আপনি টাকাটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। মায়া চুক্তির কাগজের পাশে কাউন্টারের টার্মিনাল রেকর্ডগুলো রাখল, কিন্তু এই লগগুলো প্রমাণ করে যে বিক্রম নিজেই চুক্তির নিয়ম ভেঙেছে, আর আপনি শুধু চুক্তিতে থাকা নিজের অধিকার প্রয়োগ করছেন। রঞ্জনা ওই সাজানো টাইমলাইনটার দিকে তাকিয়ে পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পারল। এই প্রমাণগুলো শুধু যে সিস্টেমেটিক বৈষম্যের গল্প বলছিল তা নয়, সবচেয়ে বড় কথা, এগুলো প্রমাণ করছিল যে অপমানিত হওয়ার পর অরিজিৎ সিইও তাড়ানোর কোনো ফন্দি আটেনি। সে তার কমপ্লায়েন্স ফাইল থেকে এমন একটা কাগজ বের করল যা বিক্রমকে চিরকালের মতো শেষ করে দেবে। ও আমাকে লিখিতভাবে যত নির্দেশ দিয়েছিল আমি তার সবকটা নিজের কাছে রেখে দিয়েছিলাম, রঞ্জনা বলল। এত বড় একটা সত্যি ফাঁস করতে গিয়েও তার গলা কাঁপছিল না। এর মধ্যে এই কাগজটাও আছে। মেমোটার তারিখ মঙ্গলবার সকালের। অরিজিৎ যে 350 কোটি টাকার মালিক সেটা জানার ঠিক 4 ঘন্টা পর এই মেমোটা পাঠানো হয়েছিল। বিক্রমের নিজের প্যাডে তার নিজের কথায় লেখা নির্দেশ। সেখানে সে রঞ্জনার বিভাগকে নির্দেশ দিয়েছে যে মিস্টার সেনের ট্রানজ্যাকশনের উপর কেন অতিরিক্ত যাচাই করা হয়েছিল তার একটা পোক্ত এবং যুক্তিসঙ্গত কারণ যেন অতীতের কাজের ভিত্তিতে তৈরি করা হয়। ভাষাটা খুব সাবধানে লেখা হলেও এর আসল মানেটা বুঝতে কারোর অসুবিধা হওয়ার কথা নয়। বিক্রম কোনো জালিয়াতির তদন্ত করছিল না, সে তার নিজের করা বৈষম্যমূলক আচরণের জন্য একটা ভুয়ো কারণ সাজানোর চেষ্টা করছিল। মায়া নির্দেশটা 2 বার পড়ল। এর প্রভাবটা বুঝতে পেরে সে চমকে উঠল। ও আপনাকে কোনো অপরাধের প্রমাণ খুঁজতে বলেনি, ও আপনাকে নির্দেশ দিয়েছিল এমন একটা কারণ খুঁজতে যাতে ও নিজের অপরাধটাকে সঠিক বলে চালানো যায়। অরিজিৎ মেমোটার দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে তাকে কিছু বোঝা না গেলেও ভেতরে ভেতরে তার রাগে রক্ত ফুটছিল। একটা অল্পবয়স্ক ছেলের কাছে 3 কোটি টাকা থাকতেই পারে না, নিজের এই বৈষম্যমূলক ধারণাটাকে সঠিক প্রমাণ করার জন্য বিক্রম গত কয়েকদিন ধরে ব্যাংকের নিয়মকানুন নিয়ে একটা নিখুঁত জাল বুনেছিল। কিন্তু মায়া সাজানো এই প্রমাণগুলো বিক্রমের আত্মরক্ষার প্রত্যেকটা যুক্তিকে গুড়িয়ে দিল। কাস্টমার ট্রিটমেন্ট টেস্টটা ঝামেলা হওয়ার অনেক আগে থেকেই তৈরি ছিল। কমপ্লায়েন্সের নিয়মগুলো বিক্রমের চেক ছেড়ার আগে থেকেই চুক্তিতে ছিল। বিক্রম যদি যাচাই প্রক্রিয়া মাঝপথে না থামাতো তাহলে সিস্টেম কয়েক মিনিটের মধ্যে চেকটার বৈধতা প্রমাণ করে দিত। আর সবচেয়ে বড় প্রমাণ হলো বিক্রমের নিজের হাতে লেখা ওই মেমো, যা প্রমাণ করে যে সে আসল সত্যি জানার পরও জোর করে নিজের মিথ্যাটাকেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আইনজীবীদের সাথে কথা বলে অমিতাভ রায় ফিরে এলেন।
তার মুখটা শক্ত কিন্তু সংকল্পবদ্ধ। তার পেছনে বিকাশ হালদারকে দেখা যাচ্ছিল। তিনি বেশ ভয় পেয়েছেন। মায়া সাজানো এই নিচ্ছিদ্র প্রমাণগুলো দেখে তারও অবস্থা খারাপ। জোর জুলুমের এই অভিযোগটা পরিস্থিতি বেশ জটিল করে তুলেছে, কিন্তু ভেতরের নিয়মভঙ্গের এই প্রমাণগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের আইনি বাধ্যবাধকতা আগের মতোই থাকবে। অমিতাভ রায় খুব সাবধানে বললেন। বিকাশ হালদার ভয়ের চোখে বিক্রমের ওই লিখিত নির্দেশের দিকে তাকিয়ে রইলেন। ভাইস চেয়ারম্যান হিসেবে অরিজিতের তদন্তের ব্যাপারে বিক্রমের পাঠানো বেশ কিছু মেমোর কপি তার কাছেও এসেছিল। বিক্রম যদি নিয়মের আড়ালে ইচ্ছে করে বৈষম্য করে তাহলে বিকাশ হালদারের ওই নীরব সমর্থন তাকেও এই ষড়যন্ত্রের অংশীদার বানিয়ে দেবে। এর ফলে আইনি হিসাব নিকাশ পুরো বদলে যাচ্ছে। বিকাশ হালদার অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করলেন। আমরা যদি এই সিস্টেমেটিক বৈষম্যের প্রমাণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই তাহলে আমাদের ব্যাংকের উপর যে বিপদ নেমে আসবে তা শুধু এই একটা ট্রানজ্যাকশনের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না। মায়া সুযোগ বুঝে আঘাত হানল। সেন ক্যাপিটাল ব্যক্তিগত কোনো কারণে কাউকে চাকরি থেকে তাড়ানোর জন্য চাপ দিচ্ছে না। আমরা শুধু চুক্তিতে থাকা সেই শর্তগুলো মেনে চলার দাবি করছি যাতে স্টার্লিং ডোমিনিয়ন মাস কয়েক আগে স্বেচ্ছায় সই করেছিল। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি ছিল। অরিজিৎ বিক্রমের উপর প্রতিশোধ নিতে চাইছিল না, সে শুধু ব্যাংককে চুক্তির সেই নিয়মগুলো মেনে চলতে বাধ্য করছিল যা তারা নিজেরাই ইনভেস্টমেন্টের শর্ত হিসেবে মেনে নিয়েছিল। রঞ্জনা এবার খুব দৃঢ় গলায় কথা বলে উঠল। এই অডিট ট্রেল প্রমাণ করে যে বিক্রম ব্যাংকের একাধিক অভ্যন্তরীণ পলিসি ভেঙেছে, সরকারি রেকর্ড জালিয়াতি করেছে এবং নিজের মন গড়া ধারণাকে সত্যি প্রমাণ করার জন্য আমার বিভাগকে ভুয়ো প্রমাণ সাজাতে নির্দেশ দিয়েছে। এগুলো কোনো কর্পোরেট ঝামেলা নয়, এগুলো হলো সরাসরি কমপ্লায়েন্স ফেলিয়ার বা চরম নিয়মভঙ্গ। পরপর সাজানো এই প্রমাণগুলো দেখে অমিতাভ রায় যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই প্রমাণগুলো তাদের সামনে এমন একটা পরিষ্কার রাস্তা খুলে দিয়েছিল যা দিয়ে আইনি এবং নৈতিক দুটো দায়িত্বই একসাথে পালন করা সম্ভব। তিনি সাথে সাথে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন এবং আধ ঘন্টার মধ্যে বোর্ডের একটা এমার্জেন্সি মিটিং ডাকার নির্দেশ দিলেন। বিক্রমের ওই সিস্টেমেটিক জালিয়াতির নথিবদ্ধ প্রমাণের মুখোমুখি হওয়ার জন্য তাকে আবার ডেকে পাঠানো হলো। মিস্টার বিক্রমকে আবার কনফারেন্স রুমে নিয়ে এসো, আর তাকে এটা পরিষ্কার বুঝিয়ে দিও যে এটা কোনো অনুরোধ নয়, এটা নির্দেশ। করিডোরে পায়ের শব্দ শোনা গেল। বিক্রম এবার আবিষ্কার করতে চলেছে যে রেকর্ডগুলো নিয়ে সে খেলা করার চেষ্টা করেছিল ঠিক সেই রেকর্ডগুলোকেই একটা অভেদ্য অস্ত্রের মতো সাজিয়ে তার দিকে তাক করা হয়েছে। বিক্রম জোর করে একটা আত্মবিশ্বাসের মুখোশ পরে বোর্ডরুমে ঢুকল। সে নিজের টাইটা এমনভাবে ঠিক করছিল যেন এই এমার্জেন্সি মিটিংটা নেহাতেই একটা সাধারণ ব্যাপার। কিন্তু চকচকে মেহগানি টেবিলের ওপর সাজানো প্রমাণের কাগজগুলো দেখে তার চোখের দৃষ্টি শক্ত হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ তার মৃত্যুর পরোয়ানা সাজিয়ে রেখেছে। আমি বুঝতে পারছি আপনাদের মনে আরও কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি চাই আপনারা সবাই মনে রাখুন যে এখানে আসলে কি ঘটছে। এই পুরো মিটিংটা শুধু এই কারণে হচ্ছে কারণ একজন ইনভেস্টর মনে করে যে তার ব্যক্তিগত রাগের কারণে ব্যাংকের সিদ্ধান্ত বদলে দেওয়া যায়। অরিজিৎ নিজের জায়গায় শান্ত হয়ে বসে রইল, তার হাত দুটো কোলের ওপর জড়ো করা। ঠিক তার সামনে মায়ার তৈরি করা সেই ভয়াবহ টাইমলাইনের ঠিক পাশেই রাখা আছে 3 কোটি টাকার সেই ছেঁড়া চেকের টুকরোগুলো। বিক্রমের গলার আওয়াজ এবার তার অভ্যস্ত কর্তৃত্বের সুরে চড়ে গেল। মিস্টার সেন এই ব্যাংকে ঢুকেছিলেন কাউকে অপমান করার নিখুঁত শক্কষে। তিনি ইচ্ছে করে এই ঝামেলা পাকিয়েছেন, প্রত্যেকটা রিয়াকশন রেকর্ড করেছেন, আর এখন নিজের ইগোতে আঘাত লাগার কারণে অন্যের কেরিয়ার ধ্বংস হতে দেখে মজা নিচ্ছেন। বিক্রমের এই অভিযোগটা পুরো ঘরে একটা চ্যালেঞ্জের মতো ভাসতে লাগল। সে তার শেষ চালটা চেলেছিল এই আশায় যে বোর্ড হয়তো শেষমেশ একজন ব্যক্তির চেয়ে ব্যাংকের সম্মান বাঁচানোকেই বেশি গুরুত্ব দেবে। অমিতাভ রায় কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু অরিজিৎ খুব শান্তভাবে হাত তুলে তাকে থামাল। আপনার বলা শেষ হলো? অরিজিৎ একদম নিস্তব্ধ গলায় জিজ্ঞেস করল। বিক্রমের চোখে তখনও চাপা রাগ জ্বলছে। না, আমার শেষ হয়নি। আপনি এখানে বসে এমনভাবে ভান করছেন যেন আপনি কোনো নিরীহ ভুক্তভোগী, যেখানে আপনি নিজে 350 কোটি টাকার মালিক। আপনি কি ভাবেন টাকার জোর থাকলেই আপনি প্রতিশোধ কিনে নিতে পারবেন? অরিজিৎ টেবিলের ওপর দিয়ে হাত বাড়িয়ে চেকের সেই ছেঁড়া টুকরোগুলোর ওপর রাখল। বোর্ডরুমের কড়া আলোয় কাগজের ওই টুকরোগুলোকে বড়ই অসহায় আর ভঙ্গুর দেখাচ্ছিল। আপনি আমার নাম জানার আগে থেকেই এই চেকটা আসল ছিল। অরিজিতের তীক্ষ্ণ কথাগুলো যেন সার্জনের ছুরির মতো বিক্রমের হুঙ্কারকে চিড়ে দিল। আর আপনি আমার সাথে যা করেছেন সেটা চরম অন্যায় ছিল। আপনার জানার আগে থেকেই যে আমার কাছে কত টাকা আছে। কথাগুলো যেন একটা সজোর ধাক্কার মতো এসে লাগল। বিক্রমের মুখটা হাঁ হয়ে গেল, কিন্তু কোনো শব্দ বেরোল না। অরিজিৎ চেকের টুকরোগুলোর পাশে একে একে সমস্ত প্রমাণ সাজাতে শুরু করল।
প্রথমে দেখুন এই টার্মিনাল লগ, যা প্রমাণ করে যে চেক যাচাইয়ের কাজটা একদম স্বাভাবিকভাবেই শুরু হয়েছিল। তারপর দেখুন আপনার পাল্টে ফেলা সেই আসল ইনসিডেন্ট রিপোর্ট। তারপর আপনার সই করা 18 মাস আগের সেই বৈষম্যমূলক পলিসি। আর সবশেষে আপনার নিজের হাতে লেখা সেই নির্দেশিকা, যেখানে আপনি নিজের বৈষম্যমূলক আচরণকে ঢাকতে ভুয়ো প্রমাণ খুঁজতে বলেছিলেন। অরিজিৎ বিক্রমের চোখের দিকে সরাসরি তাকালো। আপনি সবাইকে বোঝাতে চাইছেন যে এটা প্রতিশোধের লড়াই, কিন্তু এই টেবিলে রাখা প্রত্যেকটা প্রমাণ আমাদের দেখা হওয়ার আগে থেকেই অস্তিত্বে ছিল। কাস্টমার ট্রিটমেন্ট টেস্ট, কমপ্লায়েন্সের নিয়ম, যে যাচাই প্রক্রিয়াটা আপনি থামিয়ে দিয়েছিলেন, আর যে বৈষম্যমূলক পলিসিতে আপনি অনুমোদন দিয়েছিলেন, সবকিছু। মায়া টেবিল থেকে বিক্রমের লেখা সেই মেমোটা তুলে নিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা সবার সামনে জোরে পড়ে শোনাল। মিস্টার সেনের লেনদেনের উপর করা অতিরিক্ত যাচাইয়ের একটা যুক্তিসঙ্গত ও পোক্ত কারণ তৈরি করতে তদন্তের পরিধি বাড়ানো হোক। মায়া সাবধানে কাগজটা নিচে নামিয়ে রাখল। আপনি কোনো জালিয়াতির তদন্ত করছিলেন না বিক্রম, আপনি নিজের অপরাধ ঢাকার জন্য ভুয়া প্রমাণ সাজাচ্ছিলেন। এরপর রঞ্জনা তার সাক্ষ্য দেওয়া শুরু করল। 20 বছর ধরে ব্যাংকের ভুল ত্রুটি নথিবদ্ধ করার অভিজ্ঞতা তার গলায় স্পষ্ট। চেকটা যে আসল সেটা ইস্যু করা ব্যাংকের কাছ থেকে নিশ্চিত হওয়ার পরও মিস্টার বিক্রম আমার বিভাগকে নির্দেশ দিয়েছিলেন তদন্ত চালিয়ে যেতে। আমি যখন তাকে বোঝাই যে আরও তদন্ত করার মতো কোনো ভিত্তি বা প্রমাণ নেই, তখন তিনি আমাকে নির্দেশ দেন যে কোনোভাবে একটা কারণ দাঁড় করাতে, যাতে ফাইলটা বন্ধ না হয়। বিক্রমের মুখটা রাগে লাল হয়ে গেল। কমপ্লায়েন্স অফিসাররা সিইও এর নির্দেশ মেনে চলে, একটা ব্যাংক এভাবেই কাজ করে। কমপ্লায়েন্স অফিসাররা নিয়ম আর প্রমাণের ওপর ভিত্তি করে কাজ করে, নিয়মের মোড়কে ঢাকা কোনো ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য নয়। বিকাশ হালদার নিজের চেয়ারে অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন, কারণ অমিতাভ রায় এবার তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। প্রমাণ যত বাড়ছিল, ভাইস চেয়ারম্যান হিসেবে বিকাশ হালদারের রাজনৈতিক চালগুলো ততই দুর্বল হয়ে পড়ছিল। বিকাশ, অমিতাভ রায় বরফের মতো ঠান্ডা গলায় বললেন, এই রেকর্ডগুলো বলছে যে বিক্রমের তৈরি সিস্টেমের কারণে হওয়া বৈষম্যমূলক আচরণের একাধিক রিপোর্ট আপনার কাছে গিয়েছিল। আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? বিকাশ হালদারের গলা দিয়ে যেন শব্দ বেরোচ্ছে না। ওই সিস্টেম জালিয়াতি কমিয়েছিল আর কাজের পারফরমেন্স বাড়িয়েছিল, তাই আমার মনে হয়নি যে এক্ষুনি কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে। মায়া আরেকটা কাগজ টেবিলের ওপর রাখল। আপনার নিজের রিস্ক কমিটির কাছে প্রতি 3 মাস অন্তর রিপোর্ট যেত। সেখানে পরিষ্কার লেখা ছিল যে কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকার গ্রাহকদের 90% ক্ষেত্রেই অতিরিক্ত যাচাইয়ের মুখে পড়তে হয়, যেখানে অন্য এলাকার গ্রাহকদের ক্ষেত্রে এই হারটা মাত্র 12%। পরিসংখ্যানের এই পার্থক্য মানেই তো আর বৈষম্য নয়। বিকাশ হালদার দুর্বল গলায় সাফাই গাওয়ার চেষ্টা করলেন, কিন্তু অরিজিতের শান্ত জবাব তার আত্মরক্ষার দেওয়াল গুড়িয়ে দিল। ততক্ষণ পর্যন্ত নয় যতক্ষণ না আপনি নিজে ওই 90% দলে পড়েন। পুরো বোর্ডরুম নিস্তব্ধ হয়ে গেল। বিক্রম মরিয়া হয়ে টেবিলের চারপাশের মুখগুলোর দিকে তাকাতে লাগল, যদি কেউ অন্তত তার পক্ষে একটা কথা বলে। কিন্তু অমিতাভ রায়ের চোখে মুখে শুধু চরম ঘৃণা ফুটে উঠেছিল। বিকাশ হালদার চোখ নামিয়ে নিয়েছিলেন। এমনকি যে বোর্ড মেম্বাররা আগে বিক্রমকে সমর্থন করেছিল, তারাও এখন পাথরের মূর্তির মতো বসে আছে। প্যাটার্নটা একদম পরিষ্কার। অমিতাভ রায় অবশেষে মুখ খুললেন। বিক্রম ব্যাংকের একাধিক নিয়ম ভেঙেছে, জালিয়াতি রেকর্ড জ্বালিয়েছে এবং নিজের মন গড়া ধারণাকে সত্যি প্রমাণ করার জন্য নিজের ক্ষমতার অপব্যবহার করে ভুয়া প্রমাণ সাজিয়েছে। এই কারণেই আমাদের এক্ষুনি চরম পদক্ষেপ নেওয়া উচিত। বিক্রমের এতক্ষণের সাজানো আত্মবিশ্বাস এবার পুরোপুরি ভেঙে পড়ল। তার গলা কেঁপে উঠল। আপনারা শুধু একজন মানুষের ইগোকে সন্তুষ্ট করার জন্য এই পুরো ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছেন। অরিজিৎ একটুও বিচলিত হল না। আমি শুধু আপনাদের বাধ্য করছি সেই চুক্তিকে সম্মান করতে, যাতে আপনারা সই করেছিলেন, আর সেই নিয়মগুলোকে মানতে যা আপনি ভেঙেছেন। অমিতাভ রায় সবাইকে শান্ত হতে বললেন। স্টার্লিং ডোমিনিয়নের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করার সেই চরম মুহূর্তটা এসে গেছে। আমি বিক্রম সেনকে তার পদ থেকে এক্ষুনি বরখাস্ত করার জন্য ভোটের ডাক দিচ্ছি। অমিতাভ রায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। বিক্রম শেষবারের মতো টেবিলের চারপাশের মুখগুলোর দিকে তাকালো। কেউ তার চোখের দিকে তাকালো না। তাকে বাঁচানোর জন্য একটা হাতও উঠল না। 20 বছর ধরে তিল তিল করে গড়ে তোলা তার কেরিয়ার আজ এমনভাবে শেষ হতে চলেছে, যেখানে তার পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও নেই।
ভোটগ্রহণ খুব শান্তভাবেই শেষ হলো। কোনো নাটকীয় ভাষণ নেই, ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো আনুষ্ঠানিক আড়ম্বর নেই। অমিতাভ রায় শুধু ভোটের ফলাফলটা জানালেন এবং নিজের ফোনের দিকে হাত বাড়ালেন। এক্সিকিউটিভ কনফারেন্স রুমে সিকিউরিটি পাঠিয়ে দিন, তিনি শান্ত গলায় বললেন। বিক্রম নিজের চেয়ারে জমে গিয়ে বসে রইল, তার দৃষ্টি টেবিলের ওপর ছড়ানো প্রমাণের কাগজগুলোর দিকে। উপরের আলো পড়ে চেকের সেই ছেঁড়া টুকরোগুলো যেন তাকে উপহাস করছিল। স্টার্লিং ডমিনিয়নে তার ২০ বছরের রাজত্বের অবসান হল কেবল কয়েকটা হাত তোলার মধ্য দিয়েই। আপনার এক্সিকিউটিভ ক্ষমতা এক্ষুনি বাতিল করা হলো, অমিতাভ রায় বলে চললেন, তার গলায় এখন প্রতিষ্ঠানের চরম সিদ্ধান্তের ভার। সিইও হিসেবে আপনার সমস্ত সুযোগ সুবিধা, সিস্টেমের পাসওয়ার্ড এবং প্রশাসনিক ক্ষমতা সবকিছু এই মুহূর্ত থেকে শেষ। দুজন সিকিউরিটি অফিসার খুব প্রফেশনাল ভঙ্গিতে বোর্ডরুমে প্রবেশ করল। তারা বিক্রমের হাত ধরল না বা তাকে জোর করে চেয়ার থেকে ওঠালো না, তারা শুধু ধৈর্য ভরে অপেক্ষা করতে লাগল। বিক্রম খুব ধীর গতিতে তার স্যুটের পকেট থেকে এক্সিকিউটিভ ব্যাজটা খুলল। যে ছোট্ট প্লাস্টিকের কার্ডটা গত ৬ বছর ধরে স্টার্লিং ডমিনিয়নের প্রত্যেকটা দরজা তার জন্য খুলে দিয়েছিল, আজ তার কাঁপা হাতে সেটা একটা সাধারণ প্লাস্টিকের টুকরো ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। সে খুব সাবধানে কার্ডটা অরিজিতের প্রমাণের কাগজগুলো ঠিক পাশে রাখল, যেন মনে হচ্ছিল একটু জোরে রাখলেই সেটা কাঁচের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আপনার আচরণের ওপর তদন্ত চলতে থাকবে, অমিতাভ রায়ের খুব গুছিয়ে কাগজগুলো এক জায়গায় করতে করতে বললেন। আইনি দল আপনার সাথে যোগাযোগ করবে। বিক্রম অবশেষে উঠে দাঁড়ালো। দীর্ঘ এই লড়াইয়ের পর তার দামি স্যুটটা এখন কুঁচকে গেছে। সে শেষবারের মতো বোর্ডরুমের দিকে তাকালো। বিকাশ হালদার মুখ ঘুরিয়ে বসে আছেন। রঞ্জনা চুপচাপ নিজের ফাইলগুলো গোছাচ্ছে। মায়া তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন সে একটা ব্যর্থ চুক্তির দিকে তাকিয়ে আছে। আর অরিজিৎ, সে ঠিক আগের মতোই শান্ত হয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো উৎসাহ নেই, প্রতিশোধ নেবার কোনো অহংকার নেই, শুধু সেই একই শান্ত তীক্ষ্ণ দৃষ্টি যা প্রথম দিন লবিতে বিক্রমকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। খেলা এখনও শেষ হয়নি, বিক্রম খুব আস্তে করে বলল, যদিও তার গলায় আগের সেই জোর আর নেই। অরিজিৎ কোনো আবেগ ছাড়াই উত্তর দিল, হ্যাঁ, এখানেই শেষ। সিকিউরিটি অফিসাররা নম্রভাবে তাকে দরজার দিকে ইশারা করল। বিক্রম তাদের মাঝ থেকে হেঁটে চলল। মার্বেলের মেঝেতে তার পলিশ করা জুতোর খটখট শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। এক্সিকিউটিভ ফ্লোরটাকে এখন বড্ড অচেগার ছোট মনে হচ্ছিল, যেন তার ক্ষমতা কেড়ে নেওয়ার সাথে সাথে জায়গাটাও বদলে গেছে। লিফটটা ধীরে ধীরে নিচে নামতে লাগলো। একে একে সেই ফ্লোরগুলো পার হতে লাগলো যেখানে থাকা কর্মীরা তার নির্দেশ মেনেছে, তার বানানো পলিসি কার্যকর করেছে আর তার রাগকে ভয় পেয়েছে। বিক্রম ভাবতে লাগল, এদের মধ্যে কতজন অরিজিতের সেই অপমানটা নিজের চোখে দেখেছিল, কতজন চুপচাপ দাঁড়িয়ে দেখেছিল যখন সে চেকটা ছিঁড়ে ফেলেছিল। আগামীকাল কতজন এই মুহূর্তটার কথা মনে রাখবে। লিফটের দরজা খুলে গেল, সেই একই চকচকে লবি যেখানে কয়েক ঘন্টা আগে সব কিছুর শুরু হয়েছিল। ইভিনিং শিফটের কর্মীরা মুখ তুলে তাকালো যখন সিকিউরিটির পাহারায় বিক্রম তাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। কেউ কোনো কথা বলল না, কেউ সরাসরি তার দিকে তাকিয়েও দেখল না, কিন্তু বিক্রম বুঝতে পারছিল সবার চোখ তাকেই অনুসরণ করে দরজার দিকে এগোচ্ছে। সে সেই কাঠের কাউন্টারটার পাশে এসে দাঁড়ালো যেখানে সে অরিজিৎকে অপমান করেছিল। তার আঙুলগুলো কাউন্টারের সেই মসৃণ জায়গাটা ছুঁয়ে গেল যেখানে চেকটা রাখা ছিল। টেলার স্টেশনটা একেবারে আগের মতোই আছে। ভেরিফিকেশন টার্মিনালের স্ক্রিনটাও স্বাভাবিকভাবেই জ্বলছে। বাহ্যিকভাবে কিছুই বদলায়নি, কিন্তু ভেতর ভেতরে সব কিছু বদলে গেছে। যে মেয়েটি সকালে অরিজিতের লেনদেনটা প্রসেস করার চেষ্টা করছিল, সে এখন চুপচাপ রসিদ গোছাচ্ছিল। বিক্রম পাশ দিয়ে যাওয়ার সময় সে একবার মুখ তুলে তাকালো। তার চোখে কোনো আবেগ ছিল না, হয়তো একটু প্রফেশনাল সম্মান, আর তার সাথে মিশেছিল এক অদ্ভুত স্বস্তি। বিক্রম মেইন গেটের দিকে এগিয়ে গেল, যে বিশাল পিতলের দরজা দিয়ে সিইও হিসেবে সে হাজার হাজার গ্রাহককে স্বাগত জানিয়েছে। আজ সেই দরজা দিয়েই স্টার্লিং ডোমিনিয়ন থেকে তার চূড়ান্ত বিদায় ঘটতে চলেছে। কাচের দরজায় মুহূর্তের জন্য তার প্রতিবিম্ব ফুটে উঠল। এমন একজন মানুষ যার আকাশ ছোঁয়া ক্ষমতা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ধুলোয় মিশে গেছে। বাইরে তখন শহরের স্বাভাবিক ছন্দ চলছে। ট্রাফিক সিগন্যালে গাড়িগুলো ছুটছে, অন্যান্য বহুতলগুলোর অফিসে আলো জ্বলছে। ব্যাংকিং পাড়াটা ঠিক আগের মতোই ব্যস্ত। আজ সকালে যখন বিক্রম এই ব্যাংকে ঢুকেছিল, সে ভেবেছিল স্টার্লিং ডোমিনিয়নের ইতিহাসের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টটা আজ সে চূড়ান্ত করবে। আর তার বদলে এখন সে পার্কিং লটের দিকে হেঁটে যাচ্ছে। সাথে নিয়ে যাচ্ছে শুধু একটা চরম শিক্ষা,
যে তার কেরিয়ার আজ ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই কারণে যে সে একটা বৈধ চেক আর নিজের মনের ভেতরে লুকিয়ে থাকা বৈষম্যের মধ্যে পার্থক্য করতে পারেনি। সিকিউরিটি অফিসাররা দেখল বিক্রমের ছায়াটা ধীরে ধীরে বড় বড় বিল্ডিংয়ের অন্ধকারের মাঝে মিলিয়ে গেল। তারপর তারা ফিরে এলো সেই লবিতে যেখানে অরিজিতের নীরব জয়টা মাত্র সম্পন্ন হতে চলেছে।